রাখবা। প্রথম কথা হলো আমি তোমাদেরকে কিভাবে ডিরেকশন দিচ্ছি, ঠিক আছে। 2 নাম্বার কথা হলো তোমরা ক্লাসগুলোর কতটুকু গ্রহণ করতেছো। ডিরেকশনটা তুমি যদি কন্টিনিউ করতে না পারো তাহলে তোমার জন্য ঝামেলা। কোচিং সেন্টারে যারা পড়তেছো আমি কখনোই মানা করি না, কিন্তু কোচিং সেন্টার তোমাদের আলটিমেট একটা ডিরেকশন দিবে না, লাস্টের দিকে গিয়ে বলবে যে একদিনে 4টা চ্যাপ্টারও পড়াই ফেলবে, ঠিক আছে। তারা তোমার কখনো এতগুলা ক্লাসও নিবে না, ঠিক আছে, এতগুলা ক্লাসও নিবে না, একদিনে দেখা যাবে 2-3টা চ্যাপ্টারও শেষ করে দিচ্ছে। আর আমি তোমাদেরকে যেটা করতেছি সেটা হলো আমি প্রত্যেকটা ক্লাসে ভেঙে ভেঙে পড়াচ্ছি, এবং ক্লাসও এর জন্য বেশি আমার এখানে, এবং তোমাদের এটা আশা করি বেশি মনে থাকবে। তো 2 নম্বর প্রথম কথা হলো এইগুলো খেয়াল রাখবা। আর হলো দ্বিতীয় কথা হলো তোমাদের যেটা বললাম ডিরেকশন, হ্যাঁ, ডিরেকশনের ব্যাপারটা হলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখবা সিনেমায় নায়ক নায়িকা সবই একই মানের, কিন্তু ডিরেক্টর চেঞ্জ হওয়ার কারণে পুরা সিনেমা চেঞ্জ হয়ে যায়। যেমন একটা খেলার টিমের ক্ষেত্রে দেখো, একটা কোচের জন্য কোচ কিন্তু অনেক সময় খেলা কম পারতে পারে, কিন্তু কোচ যদি ভালো হয়, তার ডিরেকশন যদি ভালো হয়, তাহলে তার টিম কিন্তু আলটিমেটলি ভালো করে। তো তোমরা এখানে যারা আসছো তারা শুধু যে ক্লাস করতে আসছো তা না, তারা কিন্তু একটা ডিরেকশনের জন্য আসছো। তো এই ডিরেকশনটা অবশ্যই ফলো করাটা জরুরি, অবশ্যই জরুরি। যেমন তোমার ডিরেকশন বলতে কি, যে আমি এই চ্যাপ্টারে এই জিনিসটা পড়বো কিনা, এটা তোমরা অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দাও, আমি কিন্তু 90%কে আরো বেশি হবে রিপ্লাই দিয়ে দিই, বুঝছো জিনিসটা। তো তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিই, এবং তোমাদেরকে কি করি, এটা আমি সব সময় চেষ্টা করি তোমাদের টাচে থাকতে, যতই ব্যস্ততা থাকুক। এই জিনিসটা আমি কেন করি, আমার কিন্তু অনেক কাজ থাকলেও তার মধ্যে আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করি। এর কারণ কি, যাতে তোমাদের মনে হয় যে কি তোমরা একজনের আন্ডারে যে আসো এটা কন্টিনিউয়াস আসো, ঠিক আছে। অনেকে হয়তো ভয়ে আমাকে নক করো না, বা যে ভাইয়া কি মনে করবে, এটা কিন্তু কোনো ব্যাপারই না। তুমি খেয়াল রাখবা এখানে তোমার চান্স পাওয়ার জন্য আমি তো তোমার গিয়ে নক দিতে পারি না, তোমার দরকার হলে তুমি আমার নক দিবে, ঠিক আছে। হয়তো আজকে আনসার করি না, কালকে করব, কালকে না করলে পরশু দিন করবো। এমনও দেখা যায় আমি 10 দিন পরেও আনসার রিপ্লাই দিচ্ছি, এরকম অনেকে আছে, কিন্তু 10 দিন পরে হলে আমার মেসেজে রিপ্লাই পাইছে। তো যাই হোক, আমি যেটা বলার সেটা হলো তোমরা আমার কাছে আসছো, সবসময় আমার ডিরেকশনটা ফলো করার ট্রাই করবা। আর হলো তোমাদের প্রশ্নগুলার আনসার আমি দিতে চেষ্টা করি সবসময়, এই জিনিসটা হলো খেয়াল রাখবা। আর ক্লাসগুলা মনোযোগ দিয়ে করবা, এটাই হলো তোমাদের জন্য মূল আমার সাজেশন, ঠিক আছে। আর যারা আমাকে ধরো সামনাসামনি দেখো নাই, একটু কনফিউজড বা একটু শাই ফিল করো যে ভাইয়া কোনো রাগী বা এসে, আমি পড়াশোনার ব্যাপারে তোমাদের জন্য টোটালি ফ্রেন্ডলি, পড়াশোনার বাইরে টোটালি আনফ্রেন্ডলি, বুঝছো আমার একটা লাইন, ঠিক আছে। ওকে, যাই হোক, এখন তোমরা হলো যে চ্যাপ্টারটাই পড়ো না কেন, তোমাদেরকে আমি একটা সুন্দর রুটিন দিছিলাম, বলছিলাম যে ক্লাস যেদিন পড়ো সেদিন শেষ করে শুক্রবারে গিয়ে রিভিশন দিবা। এটা নিয়ে আমি একটা প্ল্যান দিছিলাম, যারা ক্লাসে ছিল তারা পাইছো, যারা ক্লাসে ছিল না তাদেরকে চেষ্টা করব রেকর্ডিং দিতে। ওকে, রেকর্ড করে রাখছিলাম, এটা কালকে পরশুর মধ্যে দিয়ে দিব তোমাদেরকে। আচ্ছা, যাই হোক, আজকে শুরু করে দিই আমরা টিস্যু চ্যাপ্টারটা নিয়ে। টিস্যু চ্যাপ্টারের ফার্স্টে আমাদের টিস্যু জিনিসটা কি, টিস্যু জিনিসটা হলো কোনো একটা জায়গা থেকে বা একটা নির্দিষ্ট জায়গা থেকে একই ধরনের কাজ করে এমন একই বৈশিষ্ট্যের অবিচ্ছিন্ন কোষগুলাকে বলা হয় টিস্যু। তাহলে একই জায়গা থেকে সৃষ্টি, তাহলে কি কি কথা আসতেছে দেখো, একই জায়গা থেকে সৃষ্টি, ঠিক আছে। তারপর হলো একই ধরনের কাজ করে, তারপর হলো এটা হলো আসলে কোষ কখনো আলাদা থাকবে না, এই কোষগুলো হলো গুচ্ছ আকারে থাকতে হবে। এক জায়গা থেকে সৃষ্টি হয়ে কোষগুলো যখন গুচ্ছ আকারে থাকে এবং একই ধরনের কাজ সম্পন্ন করে, তখন সেটাকে আমরা বলতেছি টিস্যু। টিস্যুর আরেক নাম হলো কলা। আচ্ছা, এখন এই টিস্যুটা কেন সৃষ্টি হচ্ছে, দেখো আমাদের হাতে এক ধরনের টিস্যু আছে, পায়ে এক ধরনের টিস্যু আছে, তাহলে হাতের টিস্যু আর পায়ের টিস্যুর কাজ কি? পায়ের টিস্যুগুলার কাজ হলো আমাদের চলাচলে সাহায্য করা, হাতের টিস্যুগুলার কাজ কি, যেমন আমরা
লিখতে পারি, আমরা খাইতে পারি, এটা হলো হাতের টিস্যুগুলার কাজ। তাহলে এক এক জায়গার টিস্যুর হলো কাজ এক এক রকম। কাজ মানে কি? শ্রম। তো শ্রম জিনিসটা হলো, দেখো, শ্রমের ভাগের কারণে টিস্যুও সৃষ্টি হচ্ছে। তাহলে টিস্যু সৃষ্টির মূল কারণটা কি? শ্রম বিভাগ। মনে থাকবে জিনিসটা। এখন আসি আমরা এই টিস্যুগুলা কি কি। টিস্যুগুলাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হলো ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। কি কি ভাগে ভাগ করতে পারি? ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। ভাজক শব্দের সাথেই আছে যে এটা বিভাজিত হতে পারে। তো এই যে ভাজক টিস্যু যেগুলো আছে, এই ভাজক টিস্যুর আরেকটা নাম হলো মেরিস্টেম। ভাজক টিস্যুর আরেকটা নাম হলো কি? মেরিস্টেম। এখন ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কি? ভাজক টিস্যুর বৈশিষ্ট্য হলো, যেহেতু কোষগুলা বিভাজিত হতে হবে, অর্থাৎ একটা কোষকে যেহেতু বিভাজিত হয়ে আরো কোষে পরিণত হতে হবে, তাহলে বিভাজিত হতে হলে কি হতে হবে? যে কোষগুলাকে জীবিত হতে হবে। যেহেতু কোষগুলা যদি কি হয়? জীবিত হয়, তাহলে কি হবে? এগুলা বিভাজিত হতে পারবে। এই যে বিভাজিত হতে পারা, ভালো করে খেয়াল করে, তাহলে বিভাজিত হতে হলে প্রথম কথা কি? এগুলাকে জীবিত হতে হবে। দুই নম্বর কথা হলো, এই কোষগুলা ভাজক টিস্যু, যেহেতু উদ্ভিদের, আমরা উদ্ভিদ বিজ্ঞান নিয়ে আলোচনা করতেছি, তাহলে ভাজক টিস্যুর কোষগুলার প্রাচীর, কোষের প্রাচীর কি দিয়ে তৈরি হবে? এটা হলো সেলুলোজ দিয়ে তৈরি হবে। কি দিয়ে তৈরি হবে? সেলুলোজ দিয়ে তৈরি। এখন এই সেলুলোজটা কেমন থাকে? এটা কি পাতলা থাকে নাকি পুরু থাকে? এই সেলুলোজটা হলো কি থাকে? পাতলা থাকে। দেখো আমি কালো করে দেখাচ্ছি, এটা হলো সেলুলোজ। এটা হলো কি? সেলুলোজ। সেলুলোজ কি হয়ে থাকে? পাতলা থাকে। মনে থাকবে জিনিসটা। এখন আসি, এই কোষের মধ্যে কোনো কোষ গহ্বর থাকে না। কেন কোষ গহ্বর কি থাকে না বললাম? কোষ গহ্বর থাকে না। তাহলে জীবিত যেগুলা ভাজক টিস্যুর কোষ যেগুলো আছে, এগুলাতে কোনো কি থাকে না? কোষ গহ্বর থাকে না। তাহলে আমি একটু লিখি এখানে কি কি থাকে না। দেখো, কোষ গহ্বর থাকে না। তো কি কি থাকে না সেটা একটু লিখে ফেলি, তারপর আমরা কি কি থাকে সেটা আলোচনা করব। এখন ভাজক টিস্যুর কোষগুলা হলো একটার পর একটা সজ্জিত থাকে, একটার পর একটা থাকে, অথবা এভাবে আকৃতির হয়ে থাকে, এরকম হয়ে থাকে, অথবা ডিম্বাকার, আয়তাকার, বিভিন্ন ভাবে থাকে। তো এই যে ভাজক টিস্যুর কোষগুলা পাশাপাশি সংযুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ দুইটা কোষের মাঝখানে দেখো তো কোনো ফাঁকা জায়গা আছে? কোনো ফাঁকা জায়গা নাই, কিন্তু একটা আরেকটার সাথে কি আছে? লেগে আছে। তাহলে লেগে থাকা দুইটা কোষের মাঝখানে যেটা থাকে সেটাকে বলা আন্তঃকোষীয় ফাঁক। দুইটা কোষের মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে সেটাকে বলা হয় আন্তঃকোষীয় ফাঁকা জায়গা। এখন খেয়াল করো, দুইটা কোষ হলো, এই দুইটা কোষের মাঝখানে কি আন্তঃকোষীয় ফাঁক আছে না? আছে। কিন্তু এখানে দেখো, বাম পাশে নিচে দেখো, কোনো আন্তঃকোষীয় ফাঁক নাই। তার মানে কি? ভাজক টিস্যুর কোষগুলোতে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না। আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো, আরেকটা জিনিস হলো খেয়াল রাখবা, এই যে ভাজক টিস্যুর কোষের মধ্যে কোনো সঞ্চিত পদার্থ থাকে না। এখন প্রশ্ন হতে পারে, কোষের মধ্যে সঞ্চিত পদার্থ বলতে কি বোঝায়? সঞ্চিত পদার্থ হলো তিনটা জিনিসকে বলা হয় সঞ্চিত পদার্থ। একটা হলো চিটাগং প্রিমিয়ার লিগ। চিটাগং প্রিমিয়ার লিগ মানে কি? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড, এই তিনটা জিনিস হলো সঞ্চিত পদার্থ। এগুলা হলো ভাজক টিস্যুর কোষগুলোর মধ্যে থাকে না। তাহলে কি কি থাকে এবার দেখো। থাকে হলো, থাকে না কি কি আমরা দেখে গেলাম। থাকে কি কি দেখো, থাকে হলো পাতলা কোষ প্রাচীর থাকে বললাম, এবং এই টিস্যুর কোষগুলোর ভেতরে নিউক্লিয়াস যেটা থাকে সেটা হলো আকারে একটু বড়। তাহলে কার থেকে বড়? নিশ্চয়ই কারোর সাথে তুলনা করে বলা হয়েছে, সে হলো ভাজক টিস্যুর সাথে আরেকটা টিস্যু বলছিলাম, স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর কোষগুলার নিউক্লিয়াসের তুলনায় আকারে অপেক্ষাকৃত বড়, এবং এটার ভিতরে যে সাইটোপ্লাজম থাকে, দানাদার সাইটোপ্লাজম থাকে, সেটা হলো অনেক ঘন থাকে। এর কারণ কি ঘন থাকার পিছনে? কারণ হলো ভাজক টিস্যুর কোষকে যখন বিভাজিত হতে হয়, তখন হলো সাইটোপ্লাজমটাও কি হতে হয়? বিভাজিত হতে হয়। তো সাইটোপ্লাজম যদি পরিমাণে কম থাকে, তাহলে বিভাজিত কোষগুলাতে একদমই সাইটোপ্লাজম পাওয়া যাবে না। এজন্য ভাজক টিস্যুর কোষগুলাতে সাইটোপ্লাজমের পরিমাণ
বেশি থাকে। আচ্ছা, এখন চলে আসি আমরা আরেকটা কি, এখানে হলো বিপাকীয় হার বেশি থাকে। প্রশ্ন হতে পারে বিপাকীয় হার কি জিনিস, বিপাক জিনিসটা কি? বিপাক হলো এনজাইমের ফাংশন, কোথায় এনজাইম বেশি কাজ করে। এখানের মধ্যে এনজাইম গুলার কাজ হলো খুব বেশি, তাহলে আমরা বলতে পারি ভাজক টিস্যুর কোষগুলার বিপাকীয় হার বেশি। এবং এখানে যে প্লাস্টিড গুলা থাকে সেগুলো হলো আদি অবস্থায় বিরাজমান। আদি অবস্থা মানে কি, প্লাস্টিডের যখন আদি অবস্থা থাকে তখন সেটাকে বলা হয় প্রোপ্লাস্টিড। তাহলে ভাজক টিস্যুর কোষগুলোর মধ্যে প্লাস্টিড গুলা কি হিসেবে থাকে, প্রোপ্লাস্টিড হিসেবে থাকে। এখন বলতে একটা প্রশ্ন তোমাদের কাছে যদি রাখি যে ভাজক টিস্যুর কোষগুলার আকার কেমন। তোমাদের ছবি দেখছো, এটা সরভুজ আকার হতে পারে, পঞ্চভুজ আকার হতে পারে, আয়তাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে। আর ভাজক টিস্যুর কোষগুলার ব্যাস, ব্যাস হলো প্রায় সময় একদম সেম টাইপের হয়, সমব্যাস। তাহলে কোষগুলার ভাজক টিস্যুর কোষগুলার ব্যাস কি থাকে, প্রায় সম পরিমাণ থাকে, তাহলে সমবেশীয়। আচ্ছা, এবার আসি ভাজক টিস্যুর ক্ষেত্রে খেয়াল রাখো, যেহেতু বললাম সমবেশীয়, সমব্যাস মানে কি, তার আকার দেখা যাবে প্রায় একই ধরনের, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ প্রায় সমান অবস্থায় থাকে। এখন ভাজক টিস্যুর বৈশিষ্ট্য যদি এগুলা হয়, তাহলে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কি হবে? স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য হবে ঠিক তার অপোজিট গুলা। অপোজিট গুলা বলতে কি, যে স্থায়ী টিস্যুর কোষগুলা বিভাজনে কি হবে, সক্ষম নাকি অক্ষম? অক্ষম। তাহলে বিভাজিত, তাহলে কি হবে, এটা হলো অক্ষম হবে। এটা হলো 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কম থাকবে না বেশি থাকবে? সাইটোপ্লাজম কি থাকবে, কম থাকবে। 3 নাম্বার কথা হলো এর কোষ প্রাচীর পুরু হবে নাকি পাতলা হবে? এদের কোষ প্রাচীর হবে কি পুরু, যেহেতু উল্টা উল্টা, তাই না সবগুলো। আচ্ছা, এটা নিউক্লিয়াস ছিল আকারে বড়, এটা নিউক্লিয়াস আকারে কি হবে, ছোট। তারপর হলো মৃত কোষ, প্রোটোপ্লাজম। মৃত যেগুলা স্থায়ী টিস্যুগুলোর মধ্যে মৃত যেগুলা, সেগুলো হলো তোমার কি, প্রোটোপ্লাজম নাই। আচ্ছা, স্থায়ী টিস্যু কিন্তু বিভাজনে অক্ষম। তো স্থায়ী টিস্যুগুলা জীবিত হতে পারে, মৃত হতে পারে। তাহলে স্থায়ী টিস্যুগুলা স্থায়ী টিস্যুর কোষগুলা আর কি জীবিত হতে পারে, মৃত হতে পারে। তাহলে জীবিত হলে কেন বিভাজন হয় না? স্থায়ী টিস্যু বলতে তখনই বোঝায় যেই টিস্যুটা আর বিভাজিত হবে না, যেটাতে একটা সময় গিয়ে কোষ গ্রহবর প্রেজেন্ট হয়ে যাবে, এবং যে কোষগুলা একটার পরে আরেকটার মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হবে। তাহলে জীবিত হলেও তারা বিভাজিত হতে পারে না, যেহেতু বিভাজন ক্ষমতা ভাজক কোষগুলা যখন আর বিভাজিত হবে না, অর্থাৎ স্থায়ী হয়ে যাচ্ছে, তখন সে কোষের গুচ্ছগুলাকে আমরা স্থায়ী টিস্যু বলতেছি। আর মৃত হয়ে গেলে তো আর বিভাজন হচ্ছেই না। এই মৃত কোষ যেগুলো আছে সেগুলাতে কোনো সাইটোপ্লাজমই প্রোটোপ্লাজমই থাকে না। নেক্সট কথা হলো কোষ গ্রহবর অবশ্যই থাকবে স্থায়ী টিস্যুতে, এবং আন্তঃকোষীয় ফাঁক কিন্তু থাকে। তোমাদের বই দেখবে এই লাইনটা নাই, মনে রাখবা আন্তঃকোষীয় ফাঁক থাকে। এবং একটা জিনিস খেয়াল করো, স্থায়ী টিস্যুর কোষগুলার আকার আকৃতি কি একই ধরনের হওয়ার চান্স আছে? নাই। কারণ কি, এগুলার এক একটার এক এক ধরনের হবে, কোনটা কখন গিয়ে স্থায়ী হয়ে যাবে তার কোনো কি নাই, সিউরিটি নাই। এজন্য এক একটা এক এক ধরনের হবে। এখন আসি, এটা হলো অনিয়ত আকার। হ্যাঁ, এগুলার কি বলা হয়, অনিয়ত আকার বলা হয়। এখন আসি এই ভাজক টিস্যুগুলার মধ্যে, যদি কোন একটা ধরো একটা উদ্ভিদের শীর্ষস্থ ভাজক টিস্যুগুলার বিভাজন হলে উদ্ভিদ কোন দিকে বৃদ্ধি পাবে? উদ্ভিদ হলো দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে। পার্শ্বস্থ ভাজক টিস্যুর বিভাজন হলে উদ্ভিদের কি বেড়ে যাবে? উদ্ভিদের হলো ব্যাস বেড়ে যাবে। ঠিক আছে। আর এই ভাজক টিস্যু কোন একটা উদ্ভিদকে যখন আমরা দেখবা, কোন একটা উদ্ভিদের যখন কেটে ফেলা হয়, কিছুদিন পরে দেখা যায় ওই উদ্ভিদ থেকে আবার কিন্তু কি হয়, ওই কোন একটা যদি ভাজক টিস্যু থাকে সেখান থেকে দেখা যায় নতুন ঢালপালা কি হয়, গজায় গজায় বড় হয়ে যায়। তাহলে তার মানে কি, ভাজক টিস্যু কি করে, ক্ষত পূরণ করে। তারপর হলো ভাজক টিস্যু থেকেই কি সৃষ্টি হয়, স্থায়ী টিস্যুগুলা সৃষ্টি হয়। এগুলাই কিন্তু ভাজক টিস্যুর কাজ।
এখন চলে আসি এই ভাজক টিস্যুকে ক্লাসিফিকেশন করা হয় বিভিন্ন ভাবে। যেভাবেই ক্লাসিফিকেশন করি না কেন, ভাজক টিস্যু কিন্তু 3 প্রকারই। ভাজক টিস্যুকে আমি যেভাবে ক্লাসিফিকেশন করি, ভাজক টিস্যু কয় প্রকার হবে? 3 প্রকার হবে। কালকে কিন্তু তোমাদের এক্সাম আছে 8:30টায়, এটা খেয়াল রাখবা। ভাজক টিস্যু কয় প্রকার? 3 প্রকার, যেভাবে ভাগ করি না কেন। তবে আমরা প্রথমে যেটা ভাগ করব সেটা হলো তার বিভাজন অনুসারে, কারণ ভাজক টিস্যুর নামই ভাজক হয়েছে বিভাজন থেকে, এজন্য বিভাজনে একটু বেশি গুরুত্ব দিতে হবে। কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার? কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার। সহজ কথা বলছি তো, সবই 3 প্রকার হবে। তো প্রথমে আসি আমরা রি ভাজক টিস্যু, দেন হলো প্লেট ভাজক টিস্যু, দেন হলো মাছ ভাজক টিস্যু। রিভাজক টিস্যু, রিভাজক টিস্যু হলো একটি তলে বিভাজিত হয়। কোষগুলা কয়টি তলে বিভাজিত হয়? একটি তলে বিভাজিত হয়। প্লেট ভাজক টিস্যুতে কয়টি তলে বিভাজিত হয়? কোষগুলা দুটি তলে বিভাজিত হয়। তল মানে ডাইমেনশন, ইংলিশে বলা হয় ডাইমেনশন। আর মাছ ভাজক টিস্যু হলো সবগুলা তলে বিভাজিত হয়। এই যে বিভাজনটা আছে, এই বিভাজন অনুসারে কিন্তু কি করা হলো? 3 ভাগে ভাগ করা হলো। তো এই যে বিভাজন করা হয়, প্রথমে দেখো রিভাজক টিস্যু যখন একটা তলে বিভাজিত হয়, রৈখিক একটা সারি সৃষ্টি হয়। রৈখিক একটা এরকম একটা কোষের একটা কি সৃষ্টি হয়? এরকম একটা সিকোয়েন্স সৃষ্টি হয়। এটাকে বলা হয় রিভাজক টিস্যু। তো এই সিকোয়েন্সটা দেখতে হলো বুকের পাঁজরের মতো মনে হয়। এই রিবের বাংলা কি জানো? রিবসের বাংলা হলো বুকের পাঁজর বা পরশুকা থেকে আসছে, ঠিক আছে? পাঁজর তৈরি করে কে? পরশুকা। তো বুকের পাঁজরের পরশুকার ইংলিশ হলো রিব, এখান থেকে আসছে রিভাজক টিস্যু। এই কোষগুলো যখন একটা সিকোয়েন্স অনুসারে সজ্জিত হয়ে যায়, তখন এটাকে দেখতে বুকের পাঁজরের মতো মনে হয়, সেটাকে বলা হয় রিভাজক টিস্যু। এই রিভাজক টিস্যু কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় বর্ধিষ্ণু মূল এবং কাণ্ডের মজ্জা রশ্মি। বর্ধিষ্ণু মূল, বর্ধিষ্ণু মূল এবং কাণ্ডের মজ্জা রশ্মি। এই যে এই জায়গাগুলোতে হলো তোমার কি পাওয়া যাচ্ছে? রিভাজক টিস্যু। এখন আসি আমরা এই রিভাজক টিস্যুর পরে প্লেট ভাজক টিস্যু। প্লেট ভাজক টিস্যুতে, প্লেট ভাজক টিস্যু কয়টা তলে বিভাজিত হয়? দুইটি তলে বিভাজিত হয়। দুইটা তলে যখন বিভাজিত হয়, দুইটা তলে যখন বিভাজিত হয়, তখন উদ্ভিদ কিসে বৃদ্ধি পায়? আয়তনে বৃদ্ধি পায়। ভালো করে খেয়াল করো, আয়তনে বৃদ্ধি পায়। তাহলে একটি তলে বিভাজিত হলে উদ্ভিদ কিসে বৃদ্ধি পায়? দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। দেখো, একটি তলে বিভাজিত হলে দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, দুইটা তলে বিভাজিত হলে আয়তনে বৃদ্ধি পায়। আর সবগুলা তলে বিভাজিত হলে ভলিউম, ভলিউমের শব্দ বাংলা করছে ঘনত্ব, তো ঘনত্বে বৃদ্ধি পায়। 3টা কথা খেয়াল রাখবা যে রিভাজক টিস্যু একটা তলে বিভাজিত হলে কিসে বৃদ্ধি পায়? দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। দুটি তলে বিভাজিত হলে আয়তনে বৃদ্ধি পায়। সবগুলো তলে বিভাজিত হলে ঘনত্বে বৃদ্ধি পায়। এখন চলে আসি আমরা, হ্যাঁ ঠিক আছে সাজিদ, এখন দেখো এই দুইটি তলে বিভাজিত হয় কোন জায়গায়? প্লেট দিয়ে, প দিয়ে মনে রাখবা প্লেট, প দিয়ে মনে রাখবা পাতা। পাতায় কোন ধরনের কোষ বিভাজন হয়, কোন ধরনের ভাজক টিস্যু পাওয়া যায়? সেটা হলো প্লেট ভাজক টিস্যু পাওয়া যায়, ঠিক আছে? এখন আসি আমরা, এখন আসি আমরা প্লেট ভাজক টিস্যু পাওয়া যায় পাতার মধ্যে। আরো একটা জায়গা আছে হলো ত্বক, এক্সট্রা মনে রাখবা, পাতার পরে ত্বক, ঠিক আছে? আর মাছ ভাজক টিস্যু কোথায় পাওয়া যায়? মাছ ভাজক টিস্যু হলো মজ্জাতে পাওয়া যায়। মাছ ভাজক টিস্যুটা পরীক্ষার জন্য খুবই দরকারি। মজ্জা, কর্টেক্স, এগুলো তো হলো মাছ ভাজক টিস্যু পাওয়া যায়। আরো স্পেসিফিক্যালি যদি খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা মনে রাখবা রেনুথলি আর হলো অ্যান্ডোস্পার্ম। রেনুথলি, অ্যান্ডোস্পার্ম এবং ভ্রূণ, 3টা জায়গা। কি কি বললাম? মাছ ভাজক টিস্যু আরো কোন কোন জায়গায় পাওয়া যায়? রেনুথলি, অ্যান্ডোস্পার্ম এবং ভ্রূণ, এই 3টা জায়গায় হলো তোমার কি পাওয়া যায়? মাছ ভাজক টিস্যু পাওয়া যায়।
এখানে রিভাজক টিস্যুতে একটু এক্সট্রা লিখে রাখো যে এগুলো আর কোথায় কোথায় পাওয়া যায়, জাইলেম এবং ফ্লুয়েম। জাইলেম এবং ফ্লুয়েমেও তোমার কি পাওয়া যায়, রিভাজক টিস্যু পাওয়া যায়। কোথায় কোথায়, জাইলেম এবং ফ্লুয়েম, এই দুইটা এক্সট্রা লিখে রাখো। তাহলে এগুলো গেল কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যুর ক্লাসিফিকেশন। এখন চলে আসি আমরা, এরপরে বিভিন্ন ভাবে আসছে, মূলত এটার উপরেই প্রশ্ন যতবারই দেখছি আমি এটার উপরেই হয়। এরপরে সেকেন্ড যেটা, সেটা হলো অবস্থান অনুসারে কয় ভাগে ভাগ করা হয়। অবস্থান অনুসারে 3 ভাগে ভাগ করা হয়। এই যে অবস্থান অনুসারে 3 ভাগে ভাগ করা হয়, একটা হলো শীর্ষস্থ ভাজক টিস্যু, একটা হলো পার্শ্বীয় ভাজক টিস্যু, আর একটা হলো ইন্টারক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু। এই যে খেয়াল করো, এখানে শীর্ষস্থ ভাজক টিস্যু যে কথাটা বললাম, শীর্ষস্থ ভাজক টিস্যু বোঝা যাচ্ছে কোথায় থাকবে, শীর্ষে থাকবে। কোথায় থাকবে, শীর্ষে থাকবে। যেমন ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার ক্ষেত্রে, ব্রায়োফাইটা এবং কি টেরিডোফাইটার ক্ষেত্রে শীর্ষস্থ ভাজক টিস্যু একটা মাত্র কোষ দিয়ে গঠিত। কি বলছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, এই এদের ক্ষেত্রে হলো শীর্ষস্থ ভাজক টিস্যু একটি মাত্র কোষ দিয়ে গঠিত। বুঝা গেছে কথাটা? এরপরে আসি আমরা, এই শীর্ষস্থ ভাজক টিস্যু শুধু যে একটি কোষ দিয়ে গঠিত হবে এরকম না, এটা একাধিক কোষ দিয়ে গঠিত হতে পারে। টিস্যু মানে তো নরমালি একাধিক কোষ দিয়ে গঠিত হয়, তো একাধিক কোষ দিয়ে বেশিরভাগই, একটি কোষ দিয়ে এই এই জায়গাটা একটু আলাদা করে মনে রাখবা। এখন যদি বলি পুষ্পক উদ্ভিদের শীর্ষস্থ ভাজক টিস্যু কতগুলো কোষ দিয়ে গঠিত, একাধিক কোষ দিয়ে গঠিত, এটা তো আলাদা করে মনে রাখার কিছু নাই। আলাদা করে মনে রাখতে হবে একটা কোষ যদি টিস্যু তৈরি করে, ঠিক আছে? আচ্ছা, একাধিকটা আলাদা করে মনে রাখার কিছু নাই। তাহলে খেয়াল করে এই শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে, এই শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে কিন্তু প্রাথমিক যে স্থায়ী টিস্যু তৈরি করে, প্রাথমিক যে স্থায়ী টিস্যু এগুলা থেকে তৈরি হয়, এগুলা তৈরি হয় কোত্থেকে, শীর্ষস্থ ভাজক টিস্যু থেকেই প্রাথমিক স্থায়ী টিস্যুগুলা কি হয়, সৃষ্টি হয়। আচ্ছা, এখন আসি আমরা ইন্টারক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু। ইন্টার শব্দটার অর্থ কি, ইন্টার শব্দের অর্থ হলো মাঝখানে। তো দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে যে টিস্যুটা অবস্থান করে, যে ভাজক টিস্যুটা অবস্থান করে, সেগুলোকে বলা হয় ইন্টারক্যালোরি ভাজক টিস্যু। তাহলে ভালো করে খেয়াল করো, ইন্টারক্যালোরি ভাজক টিস্যু কোথায় অবস্থান করবে, দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে। বোঝা যাচ্ছে কথাগুলো? এই নিবেশিত ভাজক টিস্যু কোথায় কোথায় পাওয়া যায়? নিবেশিত ভাজক টিস্যু পাওয়া যায় ঘাস জাতীয় উদ্ভিদে, ঘাস জাতীয় উদ্ভিদে, তারপর হলো পাইন উদ্ভিদে, তারপর হলো হর্সটেল। এই যে এইসব আছে, এইসব উদ্ভিদের পত্রমূল, তারপর হলো মধ্য পর্বের গোড়া, তারপর হলো পর্বসন্ধি, ফুলের বুটা, এইসব জায়গায় হলো তোমার কি পাওয়া যাবে, ইন্টারক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যুটা পাওয়া যাবে। ঠিক আছে? এটা মনে রাখার একটা সহজ টেকনিক হলো, আমি সবসময় বলি 3টা প দিয়ে মনে রাখতে। 3টা প মানে কি, প দিয়ে হলো পত্রমূল, প দিয়ে হলো পর্ব, মধ্য পর্ব, আর প দিয়ে হলো পর্বসন্ধি। তাহলে 2টা পর্ব আছে, একটা পত্র আছে, আর একটা ফুলের বুট্টা আছে। তো যাই হোক, এই 4টা জায়গায় হলো আমরা কি বলি, ইন্টারক্যালোরি ভাজক টিস্যুটা পাওয়া যায়। ইন্টারক্যালোরি ভাজক টিস্যুগুলা এক ধরনের প্রাইমারি টিস্যু, এগুলো অঙ্গসমূহের বৃদ্ধির সময় মূলত ভাজক টিস্যু হিসেবে কাজ করে। আর পার্শ্বীয় ভাজক টিস্যু বোঝা যাচ্ছে, যেগুলা পার্শ্ব বরাবর অবস্থান করবে, সেই সব ভাজক টিস্যুকে বলা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। এগুলো দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করে।
এখন দেখো এই যে পার্শ্বীয় ভাজক টিস্যু যখন বিভাজিত হয় উদ্ভিদ হলো পার্শ্বে বৃদ্ধি পায়। যেমন কোথায় কোথায় এই পার্শ্বীয় ভাজক টিস্যুগুলা পাওয়া যায়? ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম কোথায় কোথায় পাওয়া যায় এটা খুবই জরুরি। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, তারপর হলো কর ক্যাম্বিয়াম। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম এবং কর ক্যাম্বিয়াম এগুলো হলো পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ। এই পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজন হলে উদ্ভিদের কোন ধরনের বৃদ্ধি ঘটে? উদ্ভিদের প্রাইমারি বৃদ্ধি না, উদ্ভিদের কোন ধরনের বৃদ্ধি ঘটে? সেকেন্ডারি বৃদ্ধি ঘটে। উদ্ভিদের কোন ধরনের বৃদ্ধি ঘটবে? সেকেন্ডারি বৃদ্ধি ঘটবে। ঠিক আছে, আচ্ছা। এখন চলে আসি আমরা, তাহলে এটা গেল আমাদের কি অনুযায়ী? অবস্থান অনুসারে। এখন যদি বলি আমরা উৎপত্তি অনুসারে কয় প্রকার? এই ক্ষেত্রে উৎপত্তি অনুসারে হলো প্রারম্ভিক ভাজক টিস্যু, দেন হলো প্রাইমারি ভাজক টিস্যু, দেন হলো সেকেন্ডারি ভাজক টিস্যু। এই উৎপত্তি অনুসারেও কয় প্রকার? 3 প্রকার। তাহলে এই যে ভাজক টিস্যুগুলোর 3টা ক্লাসিফিকেশন। তো এখান থেকে বেশি একটা কিছু মনে রাখতে হয় না। পরীক্ষা আসে যে প্রারম্ভিক মানে কি? প্রথম। তো উদ্ভিদের প্রথম যে জায়গা থেকে বৃদ্ধি শুরু হয় সেটাকে বলা হয় প্রারম্ভিক ভাজক টিস্যু, যেমন মূল, কাণ্ড এগুলার অগ্রভাগ। আর প্রাইমারি ভাজক টিস্যু সৃষ্টি হয় কখন? যে একটা উদ্ভিদ যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে যে ভাজক টিস্যুগুলা পাওয়া যায় সেগুলাই হলো প্রাইমারি ভাজক টিস্যু। আর এই প্রাইমারি ভাজক টিস্যু থেকে সৃষ্টি হয় সেকেন্ডারি ভাজক টিস্যু, অর্থাৎ একটা থেকে আরেকটা আসে। সহজ কথা। প্রাইমারি আর প্রারম্ভিক মনে হবে সেম শব্দ। দেখো প্রারম্ভিক বলে ধরো শিশু হলো জন্মের পরের দিন, ধরো জন্ম হলো জন্মের সাথে সাথে এবং তার 5 দিন পরে। জন্মের সাথে সাথে আর 5 দিন পরের মধ্যে একটা ব্যবধান আছে না? এই প্রারম্ভিক আর প্রাইমারি ভাজক টিস্যুর মধ্যে ঠিক সেরকম ব্যবধান। অর্থাৎ প্রারম্ভিক টিস্যুটা সৃষ্টি হবে, তারপরে সৃষ্টি হবে কি? প্রাইমারি ভাজক টিস্যু। বুঝা গেছে কথাটা? নামটা প্রায় কিন্তু কাছাকাছি। আচ্ছা, প্রাইমারি ভাজক টিস্যু হতে প্রাইমারি স্থায়ী টিস্যুর সৃষ্টি হয়। প্রাইমারি ভাজক টিস্যু হতে প্রাইমারি ভাজক টিস্যু থেকে প্রাইমারি স্থায়ী টিস্যুর সৃষ্টি হয়। আর সেকেন্ডারি ভাজক টিস্যু হতে সেকেন্ডারি যে স্থায়ী টিস্যু আছে সেগুলা সৃষ্টি হয়। তো এখন খেয়াল করো, এই সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ মনে রাখতে হবে। সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ আর পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ কি? সেম। সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ আর পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ কি? সেম। মনে থাকবে? আচ্ছা, আরেকটা বিভাজন, আরেকটা ক্লাসিফিকেশন আছে, সেটা হলো কাজ অনুসারে। কাজ অনুসারে ভাজক টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রোটোডার্ম, তারপর হলো প্রোক্যাম্বিয়াম, তারপর হলো গ্রাউন্ড মেরিস্টেম। শুধু 3টা নাম মনে রাখো। হ্যাঁ, আমি কি কি বলতেছি খেয়াল করো, 3টা নাম আপাতত মনে রাখো। প্রোটোডার্ম যেটা, সেটা হলো ত্বক সৃষ্টি করে। এটা ত্বক সৃষ্টি করে। ডার্ম শব্দটা আসছে ডার্মিস থেকে। ডার্মিস শব্দের অর্থ কি? আমরা জানি ত্বক। তাহলে ডার্ম শব্দটা আসছে কোত্থেকে? ডার্মিস থেকে। এই ডার্মিস যেটা আছে, এখন এটা ত্বক হলো তোমার, ত্বক মানে কি? বাইরের আবরণ, না? স্কিন যেটাকে আমরা বলতে পারি। এই ত্বক জিনিসটা মূলেও আছে, কাণ্ডেও আছে, শাখা প্রশাখায় সব জায়গায় ত্বক আছে না? সব জায়গায় ত্বক আছে। এখন যদি আমি বলি এটা হলো একটা মূল, মূলের যে ত্বকটা, মূলে যদি ত্বক থাকে, মূলের এই ত্বককে বলা হয় কি? এপিব্লেমা। তাহলে এটা হলো মূল। মূলের যে ত্বক লাল কালারের যেটা, সেটা হলো মূলের ত্বক। মূলের ত্বককে আমরা কি বললাম? এপিব্লেমা। এবার দেখো কাণ্ড। এটা যদি হয় কাণ্ড আর এটা যদি হয় কাণ্ডের ত্বক, কাণ্ডের ত্বককে আমরা কি বলি? এপিডার্মিস।
ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, এগুলা এপিব্লেমা, এপিডার্মিস এগুলা কিন্তু কোন ধরনের ভাজক টিস্যু থেকে সৃষ্টি হয়? প্রোটোডার্ম থেকে সৃষ্টি হয়। এবার আসি প্রোক্যাম্বিয়াম। প্রো শব্দ দিয়ে বোঝাচ্ছে যেটা ক্যাম্বিয়ামের আগের দশা, অর্থাৎ প্রোক্যাম্বিয়াম থেকে তাহলে কি আসবে? ক্যাম্বিয়াম আসবে। প্রশ্ন হলো ক্যাম্বিয়াম জিনিসটা কি? ক্যাম্বিয়ামকে আমরা এক ধরনের যোজক টিস্যু হিসেবে নামকরণ করি, যেটা হলো জাইলেম এবং ফ্লুয়েমের মাঝখানে অবস্থান করে, এবং এগুলা থেকেই, ক্যাম্বিয়াম থেকেই পরবর্তীতে জাইলেম ফ্লুয়েম সৃষ্টি হয়। তাহলে এক কথা এখান থেকে বলতে পারি না যে প্রোক্যাম্বিয়াম থেকেই জাইলেম ফ্লুয়েম এবং ক্যাম্বিয়াম সৃষ্টি হয়? অবশ্যই বলতে পারি, তাই তো? আচ্ছা, তাহলে প্রোক্যাম্বিয়াম থেকে কি কি সৃষ্টি হয় সেটা আমরা জেনে গেলাম। এখন খেয়াল করে জাইলেম এবং ফ্লুয়েম এগুলা কি ধরনের টিস্যু? এগুলো হলো পরিবহন টিস্যু। তার মানে এইভাবে আসতে পারে না যে পরিবহন টিস্যু সৃষ্টি হয় কোন ভাজক টিস্যু থেকে? সেটা হলো প্রোক্যাম্বিয়াম। এবার দেখো গ্রাউন্ড। গ্রাউন্ড শব্দটার অর্থ হলো ভিত্তি, যা লোয়ার, আমরা বলি না গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর মানে কি? ভিত্তি। তো ভিত্তি যেটা, সেটা হলো তাহলে উদ্ভিদের, উদ্ভিদ দেহের মূল ভিত্তি তৈরি করে যে টিস্যু, তাকে আমরা কি বলবো? গ্রাউন্ড মেরিস্টেম। তো একটা উদ্ভিদের মূল ভিত্তি কি? তার কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি, এগুলাই হলো তার মূল ভিত্তি। কি কি বলছি? কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি, এগুলাই হলো তার মূল ভিত্তি। এই ভিত্তিগুলা তৈরি হয় কোত্থেকে? গ্রাউন্ড মেরিস্টেম থেকে। এতটুকু তোমাদের সবার ক্লিয়ার? ভাজক টিস্যুটা পারবা? তুমি জাস্ট মিলাই দেখবা, তোমার বইয়ের এক্সট্রা লাইন কিছুই পড়া লাগতেছে না, ঠিক আছে? তুমি বই থেকে তুমি শুধু ভিডিওটা দেখবা, দেখার পরে বইটা দেখবা, খুব কমই লাইন আছে যেটা তোমার পড়া লাগবে। এখন চলে আসি আমরা এই যে ভাজক টিস্যুর বিভাজন ক্লাসিফিকেশনটা পড়ালাম, এবার চলে আসি আমরা স্থায়ী টিস্যুর ক্লাসিফিকেশন। স্থায়ী টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায়? স্থায়ী টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এখানে তো তাহলে একটা মজার ব্যাপার হয়ে গেল, যাই জিজ্ঞেস করি সবকিছু মনে হচ্ছে 3 3 3। তাহলে এখানে আমরা ধরে থাকি সবই 3ই আনসার দিব, ঠিক আছে? তাহলে স্থায়ী টিস্যু কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকারের মধ্যে কি কি আছে? সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যু, জটিল টিস্যু, আর হলো নিঃস্রাবী টিস্যু, বা যেটাকে আরেকটা নামে ডাকা হয় যে ক্ষরণকারী টিস্যু আর কি। আচ্ছা, প্রথমে চলে যায় সরল টিস্যু। সরল শব্দের থাকে, সরল একটা শব্দ মানে যেটা একদম, যার মধ্যে কোনো ঝামেলা নাই, যার আগাগোড়া সবই একই ধরনের। একই ধরনের মানে হলো টিস্যুর ক্ষেত্রে কোষগুলার আকার আকৃতি। যে টিস্যুর সবগুলার কোষের আকার আকৃতি এবং গঠন বৈশিষ্ট্য একই ধরনের, তাদেরকে বলা হয় কি? সরল টিস্যু। এই সরল টিস্যু 3 ভাগে বিভক্ত: প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। এগুলো আমরা অনেক ছোটবেলা থেকে পড়ে আসতেছি, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। লিখে দিচ্ছি একটু। জটিল টিস্যু। এই জটিল টিস্যুর ক্ষেত্রে খেয়াল করো, জটিল টিস্যুকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি? জটিল টিস্যু আমরা সহজেই যদি মনে রাখতে চাই তাহলে পরিবহন টিস্যু, একটা সহজ নাম দিয়ে দিই, জটিল টিস্যুর আরেকটা নাম কি? পরিবহন টিস্যু। তাহলে পরিবহন টিস্যু একটু আগেই শিখে আসছি। পরিবহন টিস্যু মানে কি? জাইলেম এবং ফ্লোয়েম। পরিবহন টিস্যু মানে কি? জাইলেম এবং ফ্লোয়েম। তাহলে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুগুলোকে, এই দুইটা টিস্যু আমরা কি নামে চিনি? পরিবহন টিস্যু নামে চিনি। এই পরিবহন টিস্যুগুলো একত্রে পরিবহন তন্ত্র গঠন করে, তাই না? এই জটিল টিস্যু শুধু নামটা মনে রাখো, জাইলেম আর কি? ফ্লুয়েম। আমি তো উপরে লিখে দিলাম পরিবহন, যারা বেসিক মনে রাখতে পারবা তাদেরই কাজ হয়ে যাবে। নিঃস্রাবী টিস্যু, নিঃস্রাবী বা ক্ষরণ, যেখান থেকে বিভিন্ন ধরনের লিকুইড জাতীয় সিক্রেশন হবে, তাদেরকে বলা হয় নিঃস্রাবী টিস্যু। এই নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু, তাহলে খেয়াল করবে কি কি ক্ষরিত হতে পারে? একটা কোষের ভেতর থেকে, একটা কোষের ভেতর থেকে তোমার এনজাইম ক্ষরণ হতে পারে, তারপর হলো তোমার বিভিন্ন ধরনের আঠা ক্ষরণ হতে পারে,
তেল ক্ষরণ হইতে পারে, রেজিন ক্ষরণ হইতে পারে, এগুলো হলো তার নিঃস্রাবী টিস্যু। এই নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যুকে দুইটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো তরুক্ষীর টিস্যু, আরেকটা হলো গ্রন্থি টিস্যু। তরুক্ষীর টিস্যু এবং গ্রন্থি টিস্যু দুইটা ভাগে ভাগ করা যায়, মনে থাকবে। তাহলে এই ক্ষেত্রে শুধু একটা ক্লাসিফিকেশন পাইলাম, যেটা দুই ভাগে ভাগ করতেছি। এখন চলে যাই এই টিস্যুগুলা। তোমাদের সামনে যদি বই থাকে, বইয়ের দুইটা চার্ট অবশ্যই মনে রাখবা। সেটা হলো, দেখো, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য, সরল টিস্যু এবং জটিল টিস্যুর মধ্যে পার্থক্য। 100% মনে রাখতে হবে। 100% মানে বুঝছো তো, কোনো লাইন বাদ দেওয়া যাবে না, মনে থাকবে। এখন চলে আসে আমরা টিস্যু তন্ত্র। পার্থক্যগুলো পড়লে বুঝবা, এগুলো আমরা অলরেডি পড়া হয়ে গেছে। দুই একটা হয়তো আলাদা থাকতে পারে, তবে 90% আমাদের পড়া শেষ। ওইখানে দুই একটা লাইন হয়তো আলাদা থাকতেও পারে। এখন দেখো টিস্যু তন্ত্র। টিস্যু তন্ত্র জিনিসটা কি? টিস্যু তন্ত্র শব্দ অর্থ কি? তন্ত্র জিনিসটা আসছে হলো, তন্ত্র শব্দের ইংলিশ হলো সিস্টেম। তন্ত্র শব্দের ইংলিশ কি? সিস্টেম। একটা জায়গার যখন একই ধরনের একাধিক টিস্যু মিলে যখন একটা সিস্টেম তৈরি করে, সেটাকে বলা হয় টিস্যু তন্ত্র। যেমন আমরা বলি আমাদের রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম মানে শ্বসন তন্ত্র। এটা শুরু হয়েছে কিন্তু নাক থেকে। আর এটা কতটুকু পর্যন্ত বিস্তৃত? এটা হলো তোমার ফুসফুস পর্যন্ত বিস্তৃত। তাহলে এই যে ফুসফুস পর্যন্ত বিস্তৃত, সেটাই কিন্তু তোমার কি? পুরাটাই কিন্তু রেসপিরেটরি একটা সিস্টেম। এটা পুরাটা শ্বসন তন্ত্র। ঠিক এরকম উদ্ভিদের ক্ষেত্রেও টিস্যুগুলা মিলে তিনটা তন্ত্র তৈরি করে। প্রথম কথা হলো, উদ্ভিদের দেহ গঠন হইতে হবে, অর্থাৎ আবরণ তৈরি হইতে হবে। দুই নাম্বার কথা হলো, উদ্ভিদকে শক্ত হইতে হবে, মানে কি? তার ভিত্তি থাকতে হবে। ভিত্তিকে কি বলা হয়? গ্রাউন্ড টিস্যু তন্ত্র। আর উদ্ভিদের সারা দেহে বিভিন্ন জিনিস পরিবহিত হতে হবে, সেটাকে বলা হয় কি? ভাস্কুলার টিস্যু তন্ত্র। তাহলে উদ্ভিদে কয় ধরনের টিস্যু তন্ত্র থাকাটা উচিত? 3 ধরনের থাকা উচিত। একটা হলো তার ত্বক তৈরি করবে, ত্বক যে তৈরি করবে সেটা হলো এপিডার্মাল টিস্যু তন্ত্র। দেখো এখানে বলে দিয়েছিলাম যে ক্লাসিফিকেশনে বারবার 3 আসবে। এপিডার্মাল টিস্যু তন্ত্র, তারপর হলো গ্রাউন্ড টিস্যু তন্ত্র, তারপর হলো তোমার ভাস্কুলার টিস্যু তন্ত্র। তাহলে তিনটা ভাগ দেখতেছি আমরা, এপিডার্মাল টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু তন্ত্র এবং ভাস্কুলার টিস্যু তন্ত্র। প্রথমে চলে যায় এপিডার্মাল টিস্যু তন্ত্র। ভালো করে খেয়াল করো, এপিডার্মাল শব্দটা কিন্তু ডার্মিস থেকে আসছে, তাই না? তো বিজ্ঞানী শেক্স হলো কি করছে? এই টিস্যু তন্ত্রকে 3 ভাগে ভাগ করছে। এটা বিজ্ঞানী শেক্স না, এটা আমি করলেও বলতাম যে 3 ভাগে বিভক্ত। ঠিক আছে, আমার নামের সাথে মিল আছে, সানি শেক্স। ঠিক আছে, প্রায় কাছাকাছি নাম। তো যাই হোক, শেক্স তোমাদের মনে থাকবে। সে হলো কি এপিডার্মাল টিস্যু তন্ত্র। এখন খেয়াল করো, এপিডার্মাল ডার্মিস শব্দ থেকে আসছে। ডার্মিস মানে কি? ত্বক। ত্বক মানে কি? আবরণ। ত্বক মানে কি? আবরণ। ভিত্তি করে লাগবে না, কিসের উপর ভিত্তি করে এগুলা লাগবে না, হ্যাঁ। এই যে আবরণ তৈরি করছে যে টিস্যুটা, সেটাকে বলা হচ্ছে এপিডার্মাল টিস্যু। ওই তন্ত্রকে বলা হচ্ছে এপিডার্মাল টিস্যু তন্ত্র। তাহলে কি এপিব্লামা, এপিডার্মিস এগুলা কোন টিস্যু তন্ত্রের অন্তর্ভুক্ত হবে? এপিব্লামা, এপিডার্মিস গুলা অবশ্যই হলো এপিডার্মাল টিস্যু তন্ত্রের অন্তর্ভুক্ত হবে। এপিব্লেমা কি তোমাদের অলরেডি বলে ফেলছি, মূলের বহিরাবরণকে বলা হয় এপিব্লেমা। আর হলো অন্য যেগুলো আছে, যেমন কাণ্ড, পাতা, এগুলার যে বহিরাবরণ, এটাকে বলা হয় এপিডার্মিস। এই এপিডার্মাল টিস্যু তন্ত্রটা সৃষ্টি হয় কোন টিস্যু থেকে? সেটা হলো প্রাথমিক ভাজক টিস্যু হতে, প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু হতে, প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু হতে সৃষ্টি হয় হলো এপিডার্মাল টিস্যু তন্ত্র। এই এপিডার্মাল টিস্যু তন্ত্র, তাহলে আমরা ক্লাসিফিকেশনটা মুছে দিয়ে এপিডার্মাল টিস্যু তন্ত্রটা প্রথমে চলে যায় যে ত্বকের ব্যাপারে। এখন
ত্বকের ব্যাপারে যদি আমরা প্রথমে আলোচনা করতে যাই, ত্বক হলো নরমালি যে কোনো উদ্ভিদের ত্বক আর কি, যেটা বাইরের আবরণ বা এপিডার্মিস, এটা হলো প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। সবসময় যে প্যারেনকাইমা থাকবে তা না, এটা অন্যান্য কোষও থাকতে পারে। যেমন করবি গাছের পাতায়, করবি গাছের পাতায় কিন্তু শুধু 1 সারি 2 সারি না 3 সারি কোষ থাকে। তাহলে লিখে রাখো, করবি গাছের পাতায় কয় সারি কোষ থাকে? 3 সারি কোষ থাকে। ঠিক আছে, কয় সারি কোষ থাকে? 3 সারি কোষ থাকে। এরপরে খেয়াল করো, একটা উদ্ভিদের যদি কোন একটা টিস্যু, কোন একটা কোষ আর কি আকারে যদি বড় হয়ে যায়, এরকম যদি বড় হয়ে যায়, সেই কোষটাকে বলা হয় বুলিফর্ম কোষ। এগুলো হলো পাতার ত্বক থেকে হয়। পাতার ত্বকের হঠাৎ একটা কোষ কি হয়ে যায়, এরকম বড় হয়ে যায়। এরকম বড় হয়ে গেলে সেটাকে বলা হয় বুলিফর্ম কোষ। তুমি চিন্তা করো, মানুষের যদি একটা টিউমার হয়, টিউমারটা যদি ফুলে বড় হয়ে যায়, দূর থেকে যদি দেখে বোঝা যায়, তখন আমরা মুখে না বললেও মনে মনে একটু তার জন্য দয়া অনুভব করি, তাই না? তাহলে তাহলে খেয়াল করো, একটা উদ্ভিদের একটা কোষ বড় হয়ে গেল, সেই উদ্ভিদটা দেখো আমাদের মনে মায়া জন্মাবে। মনে মনে আমরা বলবো সেই উদ্ভিদটাকে আমরা কি বলবো, যে অভাগা একটা উদ্ভিদ, ঠিক না? অভাগা একটা উদ্ভিদ। অভাগা মানে কি? আখ, ভুট্টা এবং গম, এই অভাগা উদ্ভিদ যারা আছে তাদের মধ্যে পাওয়া যায় এরকম বুলিফর্ম কোষ। তাহলে বুলিফর্ম কোষ কি? বৃহদাকার ত্বকীয় কোষ। এখন আসি মাইরোসিন কোষ। মাইরোসিন কোষ জিনিসটা মাইরোসিন এনজাইমের সাথে সম্পর্কিত। অনেক সময় দেখবা যে যারা একদম খাঁটি সরিষার তেল হলো খেয়ে থাকো, একটু একটু ঝাঁজ লাগে। এটা কেন হয়? এখানে হলো মাইরোসিন এনজাইমের ক্রিয়ার কারণে এই ঝাঁজটা লাগে। তো এই মাইরোসিন এনজাইমটা আসে যে কোষ থেকে, সেই কোষকে বলা হয় মাইরোসিন কোষ। তাহলে মাইরোসিন কোষটা কিসের, কোন ধরনের উদ্ভিদগুলোতে পাওয়া যাবে? সরিষা গোত্রীয় উদ্ভিদগুলোতে হলো এই মাইরোসিনটা পাওয়া যায়। এবার আসি অ্যান্থোসায়ানিন। অ্যান্থোসায়ানিন হলো রং সৃষ্টি করে। ঠিক আছে, এই যে অ্যান্থোসায়ানিন যেটা রং সৃষ্টি করে, এটা হলো পাওয়া যায় ফুলের পাপড়িতে, ফলের ত্বকে। বেশিরভাগ সময় হলো ফুলের পাপড়িতে পাওয়া যায় অ্যান্থোসায়ানিন। এটার কারণে একটু ভায়োলেট কালার ধারণ করে ফুলের পাপড়ি। আচ্ছা, এখন আসি সিলিকা কোষ। সিলিকা কোষ জিনিসটা কি? সিলিকা কোষ পাওয়া যায় কিসের মধ্যে? দেখো আমরা ত্বকের মধ্যে কি কি কোষ পাচ্ছি এবং সেগুলা কোনটাতে কি পাচ্ছি, এগুলা কিন্তু খেয়াল করতে হবে। সিলিকা কোষ পাওয়া যায় কোন উদ্ভিদের মধ্যে? সিলিকা কোষ পাওয়া যায় ঘাস এবং নলখাগড়া, এগুলোর মধ্যে পাওয়া যায় সিলিকা কোষ। আচ্ছা, তাহলে এতটুকু তোমরা আশা করি মনে রাখতে পারবা যে যা যা বলছিলাম। এখন আসি রক্ষী কোষ। রক্ষী কোষটা কোথায় পাওয়া যায়? আচ্ছা, পত্ররন্ধ্র কি ত্বকীয় একটা জিনিস না? পত্ররন্ধ্র জিনিসটা অবশ্যই এটা একটা, পত্ররন্ধ্র বা স্টোমাটা যে জিনিসটা, এটাও কিন্তু যে ত্বকের একটা অংশ, তাই না? তো এই যে পত্ররন্ধ্র বা স্টোমাটা, এগুলা হলো আসলে কিছু অঙ্গ। ঠিক আছে, বইয়ের মধ্যে যদিও বলছে যেগুলা ছিদ্র, এগুলো আসলে হলো ক্ষুদ্রাঙ্গ। আচ্ছা, যাই হোক, এগুলা পাওয়া যায় পাতার মধ্যে এবং কচি কাণ্ডের মধ্যে। পাতার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এই যে রক্ষী কোষ যেগুলা পাওয়া যায়, এই রক্ষী কোষগুলোর ক্ষেত্রে একটু খেয়াল করো, একটা একটা পত্ররন্ধ্রে কয়টা রক্ষী কোষ থাকে? এটা যদি একটা পত্ররন্ধ্র হয়, সাপোজ বই যেহেতু এটাকে রন্ধ্র বলছে, আমরা সেই অনুযায়ী দেখি। একটা পত্ররন্ধ্রের দুই পাশে দুইটা আমরা কি দিলাম? রক্ষী কোষ দিলাম। ঠিক আছে, রক্ষী কোষ যদি একদম কাছাকাছি লেগে থাকে, আমি ছবিটা আরো এক্সাক্ট আঁকি তাহলে আরো ক্লিয়ার হবে। এটা হলো এভাবে থাকে একদম লাগানো। এই দুইটা হলো রক্ষী কোষ। তো এই যে রক্ষী কোষকে গার্ড সেল বলা হয়। এই রক্ষী কোষগুলা কিন্তু পত্ররন্ধ্রের খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। কিডনি আকৃতির মনে হচ্ছে না? এগুলা কি ধরনের মনে হচ্ছে? কিডনি আকৃতির। রক্ষী কোষগুলা কি আকৃতির? কিডনি আকৃতির। এই যে রক্ষী কোষগুলা থাকে,
এগুলা কয়টা বললাম? দুইটা। এগুলা ফুলে যায় আর খুলে যায়, দুইটা কথা আছে। ফুলে যাওয়া মানে কি? ধরো ফুলে যাওয়া জিনিসটা বুঝতে হলে বুঝতে হবে অভিস্রবণ। অভিস্রবণ জিনিসটা কি? অভিস্রবণ জিনিসটা হলো, ধরো এটা একটা কোষ, এটা হলো কোষের কোষের আবরণ। এটা হলো কি? কোষের আবরণ। এই কোষের যে আবরণটা দেখতেছো, এটা কিন্তু তোমার অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত বলতে কিছু নির্দিষ্ট জিনিসের জন্য এটা, কিছু নির্দিষ্ট জিনিস এটার ভিতর দিয়ে যেতে পারবে, কিন্তু আরগুলা যেগুলা তার অনুমতি নাই সেগুলা যেতে পারবে না। তো যেমন এই সেলের মধ্যে যদি পানি কিন্তু অর্ধবৃত্ত পরিবেশে মেমব্রেন ক্রস করে পানির ভিতরে ঢুকতে পারে। এখন পানি যদি ঢুকে তাহলে কি হবে? এই কোষটা আস্তে আস্তে ফুলতে থাকবে, আস্তে আস্তে কি হতে থাকবে? বড় হতে থাকবে। তো এই ঘটনাটাকে আমরা বলি অন্তঃবিস্রবণ। যখন কোষের ভেতরে কি ঢুকতেছে? পানি ঢুকতেছে। আর যখন কোষের বাইরে চলে আসবে পানি, তখন সেটাকে বলা হয় বহিঃঅবিস্রবণ। এখন অবিস্রবণ কি জিনিস এটা আমি শুধু শর্টকাটে বোঝাচ্ছি, আরো ডিটেলস আছে যে অধিক ঘন দ্রবণ হতে কম ঘন দ্রবণের দিকে দ্রাবকের যাওয়াকে, এত দিকে আমি যাচ্ছি না। আমি শুধু বুঝাচ্ছি পানির ভিতরে ঢুকলে সেটাকে বলতেছে অন্তঃবিস্রবণ, পানি বা দ্রাবক বের হয়ে আসলে সেটাকে বলা হয় বহিঃঅবিস্রবণ। তাহলে পানি বের হয়ে আসলে খেয়াল করো তো, এই সেলটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে, যেটা বড় ছিল ছোট হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে খেয়াল করো, এই ক্ষেত্রে রক্ষী কোষগুলোর মধ্যে যদি পানি ঢুকে, রক্ষী কোষগুলোর মধ্যে যদি পানি ঢুকে, তাহলে সেটা কি হবে? অন্তঃবিস্রবণ নাকি বহিঃবিস্রবণ? অবশ্যই অন্তঃবিস্রবণ। অন্তঃবিস্রবণ হলে কি হয়? অন্তঃবিস্রবণ হলে কি হয় খেয়াল করো, অন্তঃবিস্রবণ হলে রক্ষী কোষগুলা ফুলে যায়। রক্ষী কোষ যখন ফুলে গেল, মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেটা কি হয়ে গেল? বড় হয়ে গেল। ফাঁকা জায়গাটার নাম হলো রন্ধ্র। তাহলে অন্তঃবিস্রবণ হলে পত্ররন্ধ্র যেটা সেটা কি হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে। তাহলে অন্তঃবিস্রবণের কারণে পত্ররন্ধ্র খোলে নাকি বন্ধ হয়? শুধু একটা প্রশ্ন, অন্তঃবিস্রবণের কারণে পত্ররন্ধ্র কি খুলে যাচ্ছে নাকি বন্ধ হয়ে যাচ্ছে? খুলে যাচ্ছে, তাই না? এটা কি হয়ে যাচ্ছে? খুলে যাচ্ছে। ঠিক আছে, এই যে খুলে যায় এটাকে আমরা এভাবে বলতে পারি না। তাহলে একটা লাইন, এটা হলো কি হয়ে যাচ্ছে? ফুলে গেলে খুলে যায়। মনে রাখবা কি? ফুলে গেলে খুলে যায়। কি খুলে? ঠিক আছে, পত্ররন্ধ্র খুলে যায়। ফুলে গেলে খুলে যায়। এখন ফুলবে কখন? অন্তঃবিস্রবণ হলে। তাহলে ঠিক তার উল্টাটা হলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। তাহলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় বহিঃবিস্রবণের কারণে নাকি অন্তঃবিস্রবণের কারণে? বহিঃবিস্রবণের কারণে পত্ররন্ধ্র কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাহলে আমার মনে হয় আমি মোটামুটি সবাই এই জায়গাটা বুঝাইতে পারছি পত্ররন্ধ্রের ব্যাপারটা। তাহলে একটা পত্ররন্ধ্রের দুই পাশে দুইটা রক্ষী কোষ থাকে। এখন আমি আরেকটু ডিটেলসে যাই। এই যে পত্ররন্ধ্র, অনেকেই বলতে পারো যে এগুলো আমরা জানি, কেন আপনি বলতেছেন? তুমি জানলেও সবাই জানে না, এজন্য আমার সবাইরে জানাইতে হবে। তো এটা ধরো পত্ররন্ধ্র, হ্যাঁ? তো পত্ররন্ধ্রের দুই পাশে দুইটা রক্ষী কোষ আছে। এই রক্ষী কোষের পাশে কি থাকে? এই রক্ষী কোষের পাশে থাকে হলো সেগুলাকে বলা হয় সাবসিডিয়ারি কোষ। সেগুলাকে কি বলা হয়? সাবসিডিয়ারি কোষ। কি বললাম? সাবসিডিয়ারি কোষ। ভালো করে খেয়াল করো। তো এগুলা ধরো এই সাবসিডিয়ারি কোষ, এই দুইটা হলো সাবসিডিয়ারি কোষ। এখন সাবসিডিয়ারি কোষ যদি এইভাবেও থাকতে পারে অথবা এইভাবেও থাকতে পারে। দেখো, সাবসিডিয়ারি কোষগুলো এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে। যদি বলি আমরা এভাবে আছে, তাহলে বলতে পারি আমরা সমান্তরালে আছে। সাবসিডিয়ারি কোষগুলো রক্ষী কোষের সাথে কিভাবে আছে? সাবসিডিয়ারি কোষগুলো রক্ষী কোষের সাথে কিভাবে আছে?
এখানে হলো সমান্তরালে আছে। আর এই জায়গায় কি অবস্থায় আছে মনে হচ্ছে তোমার? তারা কি পজিশনে আছে? সমকোণে আছে। তাহলে যদি সাবসিডিয়ারি কোষগুলা রক্ষী কোষের সাথে যদি রক্ষী কোষের সাথে সমকোণে অবস্থান করে, তখন সেই জিনিসটাকে বলা হয় ডায়াসাইটিক। তখন সেই জিনিসটাকে বলা হয় কি? ডায়াসাইটিক। আর যদি সমান্তরাল, সমান্তরাল শব্দটা আসছে প্যারালাল, না? ইংলিশ কি? প্যারালাল। এখান থেকে মনে রাখবা কি? প্যারাসাইটিক। তাহলে দুটি সাবসিডিয়ারি কোষ দেখতেছি আমরা। দুইটা সাবসিডিয়ারি কোষ যদি কি থাকে? রক্ষিক কোষের সাথে সমকোণে থাকে, নাম হলো ডায়াসাইটিক। আর যদি সমান্তরালে থাকে তাহলে হলো প্যারাসাইটিক। এবার আসি সাবসিডিয়ারি কোষ বাদে কি আছে। যদি সাবসিডিয়ারি কোষ দুইটা না থেকে তিনটা থাকে, এবার দেখো তিনটা যদি থাকে, যদি দুইটা না থেকে তিনটা থাকে, তিনটার মধ্যে দুইটা বড় একটা ছোট, দুইটা বড় একটা ছোট, সেটাকে বলা হয় এনিসোসাইটিক। তাহলে আনিসের একটা জিনিস ছোট, এনিসোসাইটিক। এনিসোসাইটিক আনিসের তাহলে তিনটা সাবসিডিয়ারি কোষের মধ্যে একটা কি? ছোট, আনিসোসাইটিক হবে। হ্যাঁ, আচ্ছা। এখন আসি আমরা, চারটা যদি সাবসিডিয়ারি কোষ থাকে, যদি কয়টা থাকে? সাবসিডিয়ারি কোষ যদি কয়টা থাকে? চারটা থাকে, তখন সেটাকে বলা হয় টেট্রাসাইটিক। নামের মধ্যে কিন্তু আছে টেট্রা। টেট্রা মানে কি? চার। তাহলে চারটা, এটাকে বলা হয় টেট্রাসাইটিক। এবার খেয়াল করো, যদি ব্লু কালার দিয়ে আঁকতেছি, ব্লু কালারের যে সেলগুলা দেখতেছো এগুলো হলো রেডিয়াল কোষ। এগুলাকে কি কোষ বলে? রেডিয়াল কোষ। অনেকগুলা রেডিয়াল কোষ যদি এরকম ঘিরে ধরে থাকে, কাকে? অনেকগুলা রেডিয়াল কোষ যদি কাকে ঘিরে ধরে থাকে? এই যে সাবসিডিয়ারি কোষের চারপাশে ব্লু কালার জিনিসটা দেখতেছো, এটা হলো সাবসিডিয়ারি কোষ। হ্যাঁ, সাবসিডিয়ারি কোষের চারপাশে যেগুলো ব্লু কালারের, সেগুলো হলো রেডিয়াল কোষ। এই রেডিয়াল কোষ যেগুলো দেখতেছে, এরকম যদি অনেকগুলো রেডিয়াল কোষ অবস্থান করে, তখন সেটাকে বলা হয় একটিনোসাইটিক। সেটাকে কি বলা হয়? একটিনোসাইটিক। ভালো করে এনিসোসাইটিক আর একটিনোসাইটিকের পার্থক্য মনে রাখবা। এখন খেয়াল করো, এটা হলো রক্ষী কোষ। এই যে রক্ষী কোষ এঁকে ফেললাম পত্ররন্ধ্রের চারপাশে। এবার দেখো এঁকে ফেললাম কি? এগুলো হলো কি? সাবসিডিয়ারি কোষ। এখন এই সাবসিডিয়ারি কোষগুলো কিন্তু আলাদা করা যাচ্ছে। যদি সাবসিডিয়ারি কোষগুলোকে আলাদা করা না যায়, তখন সেই সেলটাকে বলা হয়, সেই গঠনটাকে বলা হয় এনমোসাইটিক। এনমোসাইটিক আরো আছে কিন্তু, আমাদের বইয়ে হাসান স্যারের বই বলছি ফলো করতে, এই 6টা খেয়াল রাখবো। এনমোসাইটিক। সবার কি এই 6টা পয়েন্ট ক্লিয়ার? কতটুকু ক্লিয়ার সবার? এখন এই পত্ররন্ধ্র, আচ্ছা সবাই 100% লিখছে, জানি না কার কত পার্সেন্ট হয়েছে। পত্ররন্ধ্র, এই যে খোলা বন্ধ হওয়া, একটা মজার ব্যাপার খেয়াল করো। এই যে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া, এটা কখন খুলে কখন বন্ধ হয়? কখন খুলে কখন বন্ধ হয়? দিনের বেলা খুলে নাকি রাতের বেলা খুলে? দিনের বেলা হলো পত্ররন্ধ্র অবশ্যই দিনের বেলা খোলা থাকে, আর রাতের বেলা কি হয়? বন্ধ থাকে। এটা হলো স্বাভাবিক। দিনের বেলা কখন? সকাল 10টা থেকে 11টা এবং দুপুর 2টা থেকে 3টা। এই টাইমটাতে পত্ররন্ধ্র সম্পূর্ণরূপে খুলে যায়, এর চেয়ে আর খোলা যাবে না। ঠিক আছে, এটা হলো কমন ব্যাপার। এখন দিনে বন্ধ রাতে খোলা, তাহলে তো একটু ব্যতিক্রম। এগুলা কখন হয়? দিনে বন্ধ রাতে খোলা, এরকম যেগুলো হয় যেমন পাথরকুচিতে হয়। আর কিছু উদ্ভিদ আছে যেগুলোকে বলা হয় ক্যাম উদ্ভিদ। এই ক্যাম উদ্ভিদ যারা, তাদের ক্ষেত্রে হলো পত্ররন্ধ্র দিনে বন্ধ থাকে, রাতে খোলা থাকে। তো ক্যাম উদ্ভিদ কারা? তারা হলো, একটু নাম যদি আমি বলি, যেমন খেজুর, এটা তো অবশ্যই অবশ্যই আছে। পাথরকুচি, তারপরে কি কি আছে? খেজুর, লিগিউম, বাবলা, ইউফোরবিয়া, ক্যাকটাস। এগুলো হলো, এগুলো এই ক্যাম উদ্ভিদ যারা, তাদের পত্ররন্ধ্র হলো দিনের বেলা কি করে? দিনের বেলা হলো অফ থাকে, রাতের বেলা হলো খুলে যায়, যাতে কম পরিমাণে প্রস্বেদন হতে পারে।
আচ্ছা, যাই হোক, এইটুকু আশা করি সবার ক্লিয়ার। এখন দেখো, পানি বাষ্প আকারে বের হওয়াকে বলা হয় প্রস্বেদন। কিন্তু পানি যদি পানি আকারে বের হয় তখন তাকে কি বলবো? পানি যদি বাষ্প আকারে বের না হয়ে পানি যদি পানি আকারে বের হয় তখন তাকে কি বলবো? পানি পানি আকারে বের হলে তখন সেটাকে বলা হয় গাটেশন। এখন এই গাটেশন যেটা, সেটা কি জিনিস? তুমি দেখবা শীতকালে ঘাসের উপরে দেখবা পানি জমে আছে। তারপর হলো টমেটো গাছ, যারা দেখছো টমেটোর উপরে দেখবা প্রচুর পানি জমে থাকে। তারপর কচুর উপরে, সবচেয়ে বাস্তব এটা সবাই দেখছে যে কচুর উপরে পানি জমে থাকে। তাদের কিন্তু পানি বাষ্প আকারে বের হয় না, সরাসরি পানি পানি আকারে বের হয়ে যাচ্ছে। অর্থাৎ উদ্ভিদ অতিরিক্ত শোষণ যেটা করছে সেটা পানি আকারে বের করে দিচ্ছে। এরকম বের করে দেওয়াকে বলা হয় গাটেশন। বুঝা গেছে কথাটা? এই যে গাটেশন, শুনতেছো তোমরা আমার কথা? এই যে গাটেশন মানে যেটা হলো পানি পানি আকারে বের হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কি বলতেছি? গাটেশন। তাহলে পানি বাষ্প আকারে যে ছিদ্র দিয়ে বের হয়ে গেছিল সেগুলোর নাম দিয়েছিলাম পত্ররন্ধ্র। ঠিক আছে? আর যে ছিদ্র দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, যে ছিদ্র দিয়ে পানি বের হয়ে যাচ্ছে সেই ছিদ্রের নাম কি? সরি, সেই ছিদ্রের নাম কি? পানি পত্ররন্ধ্র। সেই ছিদ্রের নাম কি? পানি পত্ররন্ধ্র। এটাকে ইংলিশে বলা হয় হাইডাথোট। এই হাইডাথোট কোথায় পাওয়া যায় মনে রাখবা? এই হাইডাথোট পাওয়া যায় ঘটক উদ্ভিদে। কোন উদ্ভিদে পাওয়া যায়? ঘটক উদ্ভিদে। ঘটক মানে কি? ঘ দিয়ে ঘাস, ট দিয়ে টমেটো, আর ক দিয়ে কচু। তাহলে ঘটক উদ্ভিদে হলো তোমার কি পাওয়া যাচ্ছে? হাইডাথোট পাওয়া যাচ্ছে। তাহলে ঘটক দেখবা সারাদিন পান চাবায়, তার মুখ দিয়ে পানি পড়ে, আর ঘটক উদ্ভিদেও কি বের হয়ে যায়? পানি বের হয়ে যায়। ঠিক আছে? ঘাস, টমেটো আর কচু। আচ্ছা, এবার চলে আসি আমাদের কিছু আছে হলো উদ্ভিদের এপিডার্মিসের উপাঙ্গ। এপিডার্মিসের উপাঙ্গ গুলার নাম এবং উদাহরণ পড়বা। এপিডার্মিসের নাম এবং কি উদাহরণ পড়বা। যেমন এপিডার্মাল উপাঙ্গ কি কি আছে? যদি আমরা লিখি রোম, রোম বা ট্রাইকোম, রোম বা ট্রাইকোম, এটা হলো এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। তাহলে এটা আলাদা করে মনে রাখতে হচ্ছে না যে এককোষী হবে নাকি বহুকোষী হবে। তবে মনে রাখতে হবে রোম বা ট্রাইকোম যেটা কাণ্ডে থাকে, যেটাকে আমরা কাণ্ডরোম বলি, এই কাণ্ডরোম কিন্তু বহুকোষী। কাণ্ডের যে রোমটা থাকবে সেটা হলো বহুকোষী। বইয়ের মধ্যে ছবি দেখলে বুঝতে পারবা রোম জিনিসটা কি। কাণ্ডরোম হলো কি? বহুকোষী। কি? কাণ্ডরোম, ঠিক না? তাহলে আমরা জানতে হবে মূল রোম। মূল রোম যেহেতু কাণ্ডরোম বহুকোষী, তাহলে মূলের যে রোমগুলা সেগুলা কেমন? সেগুলা হলো এককোষী। তাহলে দেখো এই জায়গাগুলা বলছি কি ইজি জিনিস, এগুলাই হলো ভেজাল লাগে, ক্লিয়ার করতে হবে এই জায়গাগুলা। আচ্ছা, এটাতে হলো যেটা এককোষী সেটাতে হলো কোনো কিউটিকল থাকে না। এককোষী যেটা সেটাতে কোনো কিউটিকল থাকে না। আর যেটা বহুকোষী সেটাতে হলো সব সময় কিউটিকল থাকে। সব সময় কি থাকবে? কিউটিকল থাকবে। আচ্ছা, পরে চলে আসি আমরা। এরপরে আসি আমরা স্কেল। স্কেল জিনিসটা কি? এটা হলো বিশেষ ধরনের রোম। বিশেষ ধরনের রোমকে বলা হয় স্কেল। এরা হলো প্রশোধনের হার কমায়। স্কেলের কাজ কি? স্কেল বা শল্ক, এটার কাজ হলো প্রশোধনের হার কমায়। প্রশোধনের হার কি করে? কমায়। এই যে প্রশোধনের হার কমায়, এটাকে বলা হয় বিশেষ ধরনের রোম। তাহলে বিশেষ ধরনের রোমকে, বিশেষ ধরনের রোমকে কি বলা হয়? শল্ক বলে। শল্ক বা কি বললাম আমরা? তাহলে এটা কি করে? স্কেল। এটা হলো প্রশোধনের হার কি করে? কমায়। এরপরে আসি কোলেটার্স। কোলেটার্স জিনিসটা কি? কোলেটার্স হলো বহুকোষী ট্রাইকোম। বহুকোষী ট্রাইকোম যখন বিশেষ ধরনের হয় তখন সেটাকে বলা হয় কোলেটার্স। কোলেটার্স হলো আঠালো পদার্থে পূর্ণ থাকে। কোলেটার্স হলো কোন ধরনের পদার্থে পূর্ণ থাকে? আঠালো পদার্থে পূর্ণ থাকে, এবং এটা হলো বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোম। এবার আসি আমরা থলে।
থলি বা ব্লাডার। ব্লাডার জিনিসটাকে আমরা জানি মূত্রথলি কি করে, মূত্র ধারণ করে। তো এখানেও ব্লাডার বা থলি যেটা, সেটা হলো পানি ধারণ করে এবং পানি ধারণ করবে, এবং এটা প্রশস্ত একটা জিনিস। প্রশস্ত পানি ধারককে বলা হবে, প্রশস্ত পানি ধারককে আমরা কি বলবো, থলি বলবো। এই থলিটা পাওয়া যায় বরফ উদ্ভিদে। বরফ উদ্ভিদের নামটা যদি, বৈজ্ঞানিক নামটা যদি মনে রাখতে পারো পারবা, আর না পারলে মনে রাখবা না, ঠিক আছে। এটা হলো মেসেমব্রায়নথেমাম ক্রিস্টালিনাম, ঠিক আছে। এটা মুখ দিয়ে আসতে অনেক কষ্ট হবে, শীতকালে এখানে পানি বরফে পরিণত হয়। এবার আসি আমরা আরো কিছু এগুলো আমরা কি পড়তেছি, এপিডার্মাল উপাঙ্গ। আরো একটা এপিডার্মাল উপাঙ্গের নাম আমরা একটু লিখি, সেটা হলো দংশক্রুম। এই দংশক্রুম কোথায় পাওয়া যায়, বিছুটি এবং আলকুশি। বিছুটি এবং আলকুশিতে পাওয়া যায় দংশক্রুম। মনে থাকবে জিনিসটা, তাহলে এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখবা। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, কোলেটাসটা একটা বিশেষ প্রাণীতে পাওয়া যায়। সেগুলো হলো, যেসব হলো উদ্ভিদ, কিছু উদ্ভিদ আছে যারা হলো পতঙ্গ ভক্ষণ করে, এগুলোকে বলা হয় পতঙ্গভুক উদ্ভিদ। এই পতঙ্গভুক উদ্ভিদের পরিপাক গ্রন্থিতে কোলেটাস থাকে। এটা আলাদা করে একটু লিখে রাখো, তখন বলতে ভুলে গেছিলাম। তাহলে এই জায়গাটা আশা করি সবারই ক্লিয়ার। তাহলে আমরা প্রথমে পড়লাম এপিডার্মাল টিস্যু তন্ত্র। এতক্ষণ আমরা কি বললাম, এপিডার্মাল টিস্যু তন্ত্র। এখন আমরা যেটা পড়বো সেটা হলো গ্রাউন্ড টিস্যু তন্ত্র। গ্রাউন্ড টিস্যু তন্ত্র কোথায় কোথায় পাওয়া যায় না, যে দুইটা জায়গায় বাকি দুইটা টিস্যু তন্ত্র আছে সেই সব জায়গায় শুধু গ্রাউন্ড টিস্যু তন্ত্র পাওয়া যায় না। এপিডার্মাল টিস্যু তন্ত্র, এটা যদি আমরা বাংলা বলি ত্বকীয় টিস্যু তন্ত্র, ঠিক আছে। আরেকটা আছে পরিবহন টিস্যু তন্ত্র। পরিবহন, তাহলে ত্বক এবং পরিবহন টিস্যু যেখানে যেখানে আছে সেই জায়গাটা বাদে বাকি সব জায়গায় হলো কি আছে, গ্রাউন্ড টিস্যু তন্ত্র আছে। তাহলে কোন কোন জায়গায় গ্রাউন্ড টিস্যু তন্ত্র নাই, গ্রাউন্ড টিস্যু তন্ত্র কোন কোন জায়গায় নাই, বাকি দুইটা টিস্যু তন্ত্র যেখানে যেখানে আছে। কি এপিডার্মাল টিস্যু তন্ত্র মানে কি ত্বকে নাই গ্রাউন্ড টিস্যু তন্ত্র। তারপর হলো ভাস্কুলার টিস্যু তন্ত্র, যেটা আরেক নাম হলো পরিবহন টিস্যু তন্ত্র। অর্থাৎ পরিবহন তন্ত্র হলো কোনো কি নাই, গ্রাউন্ড টিস্যু তন্ত্র নাই। তাহলে গ্রাউন্ড টিস্যু তন্ত্র, বা যেটা হলো আমাদের আদি টিস্যু তন্ত্র। গ্রাউন্ড টিস্যু তন্ত্রকে আদি টিস্যু তন্ত্র কেন বলা হয়, কারণ এই টিস্যুর উপর ভিত্তি করে কিন্তু একটা উদ্ভিদ দাঁড়ায় থাকে, তাই না। আচ্ছা, এখন চলে আসি আমরা এই গ্রাউন্ড টিস্যু তন্ত্রের, এই গ্রাউন্ড টিস্যু তন্ত্রকে কি কি ভাগে ভাগ করা হচ্ছে। এই গ্রাউন্ড টিস্যু তন্ত্রকে আমরা দুইটা অঞ্চলে ভাগ করি, একটা হলো বহিঃস্থলীয় অঞ্চল, একটা হলো অন্তঃস্থলীয় অঞ্চল। এই যে বহিঃস্থলীয় আর অন্তঃস্থলীয় অঞ্চল, এগুলোর উৎপত্তি হয় যে ভাজক টিস্যু থেকে, তাকে বলা হয় পেরিব্লেম ভাজক টিস্যু। তাহলে পেরিব্লেম ভাজক টিস্যু থেকে মূলত গ্রাউন্ড টিস্যু তন্ত্রের সৃষ্টি। তাহলে পেরিব্লেম ভাজক টিস্যু থেকে মূলত গ্রাউন্ড টিস্যু তন্ত্রের উৎপত্তি। এখন আসি আমরা এই গ্রাউন্ড টিস্যু তন্ত্র যেটা, সেটা কি কি টিস্যু দ্বারা গঠিত। মূলত প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, এই তিনটা টিস্যু মিলিত ভাবে গ্রাউন্ড টিস্যু তন্ত্র তৈরি করে। তো এই গ্রাউন্ড টিস্যু তন্ত্র বুঝতে হলে প্রথমে আমার বুঝতে হবে বহিঃস্থলীয় এবং অন্তঃস্থলীয় অঞ্চল। পেরিসাইকেল থেকে শুরু করে ভাস্কুলার বান্ডেল, পেরিসাইকেল থেকে শুরু করে, বই যাদের সামনে আছে একটু পেরিসাইকেলের জায়গাটা টার্গেট করো। পেরিসাইকেল মানে পরিচক্র। এরপরে হলো তোমার ভাস্কুলার টিস্যু তন্ত্রের জায়গাটা টার্গেট করো। পাইছো তোমরা? এই পেরিসাইকেল থেকে শুরু করে ভাস্কুলার টিস্যু তন্ত্র পর্যন্ত অঞ্চলটাকে বলা হয় অন্তঃস্থলীয় অঞ্চল, এবং এর বাইরের যে অঞ্চলটা সেটা হলো বহিঃস্থলীয় অঞ্চল। তাহলে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি। তাহলে পেরিসাইকেল থেকে শুরু করে এই যে এই এরিয়াটা হলো অন্তঃস্থলীয় অঞ্চল, আর এর বাইরে যা আছে সেগুলো হলো বহিঃস্থলীয় অঞ্চল। এই অন্তঃস্থলীয় অঞ্চলকে এবং বহিঃস্থলীয় অঞ্চলগুলোকে আবার আলাদা আলাদা ভাগে ভাগ করছে। তো প্রথমে আমরা বহিঃস্থলীয় অঞ্চল নিয়ে ভাগ করে আসি। বহিঃস্থলীয় অঞ্চল কি কি ভাগে বিভক্ত। বহিঃস্থলীয় অঞ্চল, যেহেতু এটা চ্যাপ্টারে সবকিছুই তিন ভাগে বিভক্ত, দেখো বহিঃস্থলীয় অঞ্চলটাও তিন ভাগে বিভক্ত। একটা হলো হাইপোডার্মিস, কর্টেক্স এবং এন্ডোডার্মিস। হাইপোডার্মিস, কর্টেক্স এবং এন্ডোডার্মিস।
ঠিক আছে, ইংলিশ কেন লিখতেছি এর পিছনে কারণ আছে। দেখো ইংলিশটাকে ভালো করে মনে রাখে, হাইপো শব্দের অর্থ হলো হাইপার যদি হয় বেশি, হাইপো মানে বোঝায় হলো কম, কম মানে নিচে। তাহলে নিচে মানে কি, ডার্মিস মানে কি ত্বক, তাহলে এটা কিসের নিচে, ত্বকের নিচে। ত্বকের নিচে যখন, সেটাকে আমরা বলতে পারি অধোত্বক। তাহলে হাইপোডার্মিস কি, অধোত্বক। সব জায়গায় অধোত্বক থাকলেও কোথায় অধোত্বক থাকে না, মূলে কোনো অধোত্বক থাকে না। ঠিক আছে, মূলে কোনো অধোত্বক থাকে না, তার মানে কোথায় থাকবে, কাণ্ডে অধোত্বক থাকবে। ঠিক আছে, এখন কাণ্ডে থাকে, কাণ্ড তো একবীজপত্রীর উদ্ভিদেরও হতে পারে, দ্বিবীজপত্রী উদ্ভিদেরও হতে পারে। তাহলে একবীজপত্রীর কাণ্ড এবং দ্বিবীজপত্রীর কাণ্ডের যে হাইপোডার্মিস, সেটা কি আসলে একই ধরনের না। একবীজপত্রীর যে হাইপোডার্মিস সেটা হলো স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত, সেটা হলো একবীজপত্রীর কাণ্ডের হাইপোডার্মিস স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত। আর দ্বিবীজপত্রীর কাণ্ডের হাইপোডার্মিস হলো কোলেনকাইমা দিয়ে গঠিত, সরল টিস্যু, ঠিক না। আচ্ছা, তাহলে এটা গেল অধোত্বক। এখন আসি, এই অধোত্বক হলো, এগুলো তো বললাম আমরা যেহেতু পড়তেছি গ্রাউন্ড, গ্রাউন্ড মানে কি, যারা তার ধীরতা দান করবে, তো এটাও অধোত্বক যেহেতু কাণ্ডে আছে, এটা কাণ্ডের ধীরতা দান করে। ঠিক আছে, এখন আসি আমরা কর্টেক্স। কর্টেক্স জিনিসটা, কর্টেক্স জিনিসটা এবার আমরা আলোচনায় আসি। এই কর্টেক্স জিনিসটা মূলত প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত এবং বহু স্তর বিশিষ্ট। প্রশ্ন আসে যে এই কর্টেক্স জিনিসটার মধ্যে, কোষের মধ্যে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে কিনা। আন্তঃকোষীয় ফাঁক অবশ্যই থাকে, মনে রাখবা, যেহেতু প্যারেনকাইমা টিস্যু নামই বলতেছে এগুলা স্থায়ী টিস্যুর ভাগ, তাই না। তো প্যারেনকাইমা টিস্যু গুলার মধ্যে আন্তঃকোষীয় ফাঁক কি থাকবেই। আচ্ছা, এখন আসি আমরা, তবে কিছু কিছু আলাদা করে মনে রাখতে হয়, এটাও বলতেছি কোথায়। কর্টেক্স হলো মূলে এবং কাণ্ডে, কাণ্ডে হলো কয়েক স্তর বিশিষ্ট, হয়তো 2, 3, 4 স্তর বিশিষ্ট, কিন্তু মূলে বহু স্তর বিশিষ্ট। মূলের যে কর্টেক্স সেটা হলো বহু স্তর বিশিষ্ট, আর কাণ্ডের যেটা সেটা হলো কয়েক স্তর বিশিষ্ট, কাণ্ড কয়েক, এভাবে মনে রাখবা। এখন আসি এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস বাকি ছিল, তাই না। এন্ডো শব্দের অর্থ কি পাচ্ছ, এন্ডো মানে কি, কি বোঝাচ্ছে, বাইরে না ভিতরে। এন্ডো জিনিসটা কোথায় বোঝাচ্ছে, ভিতরে। তাহলে ভিতরে মানে ত্বকের ভিতরে, ত্বকের ভিতরে কে আমরা কি বলতে পারি, অন্তত্বক। ত্বকের ভিতরে যেহেতু, এটাকে আমরা কি বলতে পারি, অন্তত্বক। এই অন্তত্বক জিনিসটা হলো মূলে এবং কাণ্ডে থাকে, তবে সব কাণ্ডে থাকে না। তার মানে কি, কাণ্ডের মধ্যে আবার ক্লাসিফিকেশন কি, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর কাণ্ড। তাহলে কোথায় পাওয়া যাচ্ছে, এটা হলো দ্বিবীজপত্রীর কাণ্ডে পাওয়া যায়, একবীজপত্রীর কাণ্ডে অন্তত্বক থাকে না। এখন চলে আসি, এই যে অন্তত্বক, এই অন্তত্বক জিনিসটার যে কোষগুলো আছে, অন্তত্বকের যে কোষগুলো আছে, সেই কোষগুলার প্রাচীর মানে পাশের যে প্রাচীরটা, এই প্রাচীরটা তৈরি হয় দুইটা জিনিস দিয়ে, একটা হলো এল এবং আরেকটা হলো এস। এল দিয়ে মনে রাখবা লিগনিন, এস দিয়ে মনে রাখবা সুভেরিন। এস দিয়ে মনে রাখবা কি, সুভেরিন। আচ্ছা, লিগনিন এবং সুভেরিন এই যে তৈরি করে ফিতাটা, এই ফিতার নাম কি। এই যে চারিদিকে দেখতেছো কোষের চারপাশে যে ফিতাটা তৈরি করছে, এই ফিতার নাম হলো কেসপিরিয়ান স্ট্রিপ। এই ফিতার নাম কি, এই যে প্রাচীর যেটা দেখতেছো এটা হলো ফিতার মধ্যে থাকে, এখানে বলা হয় এটা হলো অরিজিনালটা, দেখো এটা হলো এইভাবে ছবিটা। তো এই যে ফিতাটা, এই ফিতার মাঝখানে, ছবিতে একটু বড় করে দেখাচ্ছি, মনে হচ্ছে অনেক বড় ফিতাটা, কিন্তু মাঝখানের ফাঁকা জায়গাটা অনেক ছোট থাকে। তো এই ফাঁকা জায়গার মধ্যে কিছু কিছু জিনিস সঞ্চিত থাকে। কি সঞ্চিত থাকে, কে বলতে পারবা। এই কেসপিরিয়ান স্ট্রিপের মধ্যে প্রচুর পরিমাণ শ্বেতসার কণা, প্রচুর পরিমাণ কি, শ্বেতসার কণা কি থাকে, সঞ্চিত অবস্থায় থাকে। এই জন্য এটাকে শ্বেতসার আবরণ বা স্টার্চ শীট বলা হয়ে থাকে। এখন খেয়াল করো, অন্তত্বকের প্রাচীর যেসব জায়গায়, এখানে তো অন্তত্বকের প্রাচীরটা একই লেভেলের দেখা গেছে, কোন কোন জায়গায় অন্তত্বকের প্রাচীরের যে সেলগুলো আছে এগুলা পাতলা হয়ে থাকে। অন্তত্বকের প্রাচীরে যদি পাতলা কোষ থাকে, অন্তত্বকের প্রাচীরে যদি পাতলা কোষ থাকে, সেগুলোকে বলা হয় প্যাসেজ সেল। ঠিক আছে, প্রাচীর কোষে পাতলা, আসলে পাতলা কোষ না, পাতলা কোষের প্রাচীরটা পাতলা থাকে আর কি,
কোষের প্রাচীরটা কি থাকে? পাতলা থাকে, প্রাচীর পাতলা, এটা মনে রাখো। কোষের প্রাচীর, যেসব কোষের প্রাচীর পাতলা সেগুলাকে আমরা কি বলি? পেসেস সেল বলি। তো এই যে পুরা ক্যাসপিরিয়ান স্ট্রিপ বা শ্বেতসার কণা বা স্টারশিপ, এটা আবিষ্কার করছে কিন্তু বা লক্ষ্য করছে হলো ক্যাসপেরি। ক্যাসপেরি নাম অনুসারে, জন্য এটার নাম ক্যাসপিরিয়ান স্ট্রিপ। এটা 1865 সালে ক্যাসপেরি লক্ষ্য করে। এটা মূলত দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পাওয়া যায় এই ক্যাসপেরিটা বা এই শ্বেতসার যে আবরণটা সেটা। এখন চলে আসি আমরা, হ্যাঁ আবরণ বোঝা যাচ্ছে, এটা ড্যাম হিসেবে কাজ করে। এটার কাজ হলো ড্যাম বা বাঁধ। ড্যাম বা কি? বাঁধ হিসেবে কাজ করে। কিসের বাঁধ হিসেবে কাজ করে? বলা হয় যে ভাস্কুলার বান্ডেল এবং তার আশেপাশে যে কোষগুলো আছে এগুলা যাতে বায়ু বা পানিতে আটকে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সেই জন্য এই অন্তত্বকের এই কোষগুলা বাঁধ বা ড্যামের মতো কাজ করে। তুমি ডিটেলস মনে না রাখলেও শুধু এইটুকু মনে রাখবা যে অন্তত্বকটা কি হিসেবে কাজ করে? ড্যাম হিসেবে কাজ করে। পরীক্ষা আসবে ড্যাম বা বাঁধ হিসেবে কাজ করে ভূস্থলীয় অঞ্চলের কোন অংশ, এভাবে প্রশ্নটা আসবে। ঠিক আছে, ডিটেলস কঠিন প্রশ্ন কিন্তু তোমরা চিন্তা করার দরকার নাই। তোমরা আমাকে এমন এমন জটিল প্রশ্ন জিজ্ঞেস করো যেগুলা আনসার করতে হলে টিচারকে আরো কয়েক বছর পড়াশোনা করতে হবে। আমি কয়েকটা ইনবক্সে কোয়েশ্চেন পাই, এত জটিল কোয়েশ্চেন পরীক্ষা আসবে না। সহজ জিনিসকে একটু ঝামেলা করে দিবে, আর কিছুই না। বই বারবার রিডিং করলে হবে, অনেক বই ঘাটাঘাটি করার দরকার নেই। একটা বই ভালো করে রিডিং করো, চান্স না পেলে আমারে বইলো, ডিএমসি তে চান্স পেয়ে যাবা। একটা বই ডিএমসি তে প্রথম 10 জনের মধ্যে থাকতে পারবা যদি একটা বই ভালো করে কালেক্ট করতে পারো ব্রেনের মধ্যে। আচ্ছা, অন্তঃস্থলীয় অঞ্চল। অন্তঃস্থলীয় অঞ্চলকে কি কি ভাগে ভাগ করা হচ্ছে? এটা হলো পেরিসাইকেল থেকে শুরু করে কতটুকু পর্যন্ত বলছি? এটা হলো ভাস্কুলার বান্ডেল পর্যন্ত। এই পেরিসাইকেল বা অন্তঃস্থলীয় অঞ্চলকেও কয় ভাগে ভাগ করা হবে? 3 ভাগে, তাই না? প্রথমে আসি পরিচক্র বা পেরিসাইকেল। পরিচক্র বা পেরিসাইকেল, ভালো করে খেয়াল করো। এই পরিচক্র জিনিসটা অন্তত্বকের নিচেই থাকে এবং মূলে জলজ উদ্ভিদের মূলে কাণ্ডে পাওয়া যায় না, তবে অন্যান্য উদ্ভিদগুলোর মূলে কাণ্ডে পাওয়া যায়। তো মূলে পেরিসাইকেল এক স্তর বিশিষ্ট হয়। মূলে যে পরিচক্র বা পেরিসাইকেল, মূলে হলো একটা স্তর থাকে, মূলে এক স্তর বিশিষ্ট হয়। এটা শুধু প্যারেনকাইমা টিস্যু অথবা স্ক্লেরেনকাইমা টিস্যু অথবা দুই টিস্যুর মিশ্রণে এই স্তরটা তৈরি হয়ে থাকে। এখন আসছি আমরা কুমড়া এবং কুমারিকাতে এটা কিভাবে থাকে পেরিসাইকেলটা। কুমড়া এবং কুমারিকা, এটাতে হলো পেরিসাইকেল হলো বহু স্তর বিশিষ্ট। পেরিসাইকেল কি স্তর বিশিষ্ট? বহু স্তর বিশিষ্ট। নরমালি পেরিসাইকেল যেখানে তোমার প্যারেনকাইমা টিস্যু দিয়ে তৈরি হচ্ছে, সেখানে কুমড়া এবং কুমারিকার ক্ষেত্রে পেরিসাইকেলটা তৈরি হচ্ছে স্ক্লেরেনকাইমা দিয়ে। বুঝা যাচ্ছে কথা? নরমালি পরিচক্র কিন্তু প্যারেনকাইমা দিয়ে, হ্যাঁ, কিন্তু কুমড়া এবং কুমারিকার ক্ষেত্রে তোমার এটা হলো স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত। আচ্ছা, এই স্ক্লেরেনকাইমা যদি ধরো এটা হলো ফ্লুয়েম, এটা হলো কি ফ্লুয়েম, আর এটা হলো স্ক্লেরেনকাইমা। ফ্লুয়েমের মাথায় যদি স্ক্লেরেনকাইমা অবস্থান করে টুপির মতো, তখন সেটাকে বলা হয় গুচ্ছ টুপি বা হার্ড বাস্ট। এটাকে কি বলা হয়? গুচ্ছ টুপি বা হার্ড বাস্ট, আরো ইংলিশে বলা হয় বান্ডেল কেপ। ঠিক আছে, এই এই যে গুচ্ছ টুপি বা হার্ড বাস্ট, এখান থেকে কিন্তু যখন এই যে অবস্থান করে তখন এখান থেকে সেকেন্ডারি ভাজক টিস্যু সৃষ্টি হতে পারে। আচ্ছা, মজ্জা এবং মজ্জা রশ্মি, মজ্জা বা মেডুলা, আরেকটা হলো মজ্জা রশ্মি। তো এগুলা হলো মূলত স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি হয়, মূলত প্যারেনকাইমা দিয়ে তৈরি হয়, তবে কখনো কখনো স্ক্লেরেনকাইমা দিয়েও হতে পারে। মজ্জা বা মেডুলা যেটা আছে ঠিক সেম হলো মজ্জা রশ্মি। এখানে হলো এগুলার মূল কাজ হলো, এগুলো হলো খাদ্য সঞ্চয় করে এবং দৃঢ়তা দান করে। এটা থেকে অত ডিটেলস বেশি দরকার নেই, শুধু একবার রিডিং পড়ে নিলে হবে। আচ্ছা, এখন আসি গ্রাউন্ড টিস্যু হলো পাতার মধ্যে যেটা থাকে, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য।
পাতার যে গ্রাউন্ড টিস্যুটা আছে, পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোফিল। মেসোফিল কিন্তু আমরা সবাই চিনি, কম বেশি সবাই নাম শুনছি, তাই না? মেসোফিল। পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোফিল। এই যে মেসোফিল, এটা হলো দুই ধরনের হতে পারে। এটাকে পেলিসাইট এবং স্পঞ্জি দুইটা ভাগে ভাগ করছে, তাই না? পেলিসাইট এবং স্পঞ্জি, পেলিসাইট এবং স্পঞ্জি দুইটা ভাগে ভাগ করছে। পেলিসেট প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা। তার মানে মেসোফিল টিস্যুটা কি মূলত প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। এই পেলিসেট এবং স্পঞ্জি প্যারেনকাইমা তাহলে দুটা ভাগের কথা বললাম। এই পেলিসেট প্যারেনকাইমা কোথায় থাকে এবং স্পঞ্জি প্যারেনকাইমা কোথায় থাকে? বলা হয় মেসোফিলের দুইটা ভাগই পাওয়া যায় বিষমপৃষ্ঠ পাতায়। বিষমপৃষ্ঠ পাতার মধ্যে মেসোফিল কয় ধরনের হয়? দুই ধরনের। বিষমপৃষ্ঠ পাতার মধ্যে মেসোফিল কয় ধরনের হয়? দুই ধরনের। তাহলে ভালো করে খেয়াল করো, আনসার প্রশ্নগুলা খেয়াল করবা। তাহলে বিষমপৃষ্ঠ পাতার মধ্যে মেসোফিল হচ্ছে দুই ধরনের। তাহলে সমপৃষ্ঠ পাতার মধ্যে মেসোফিল কয় ধরনের? শুধু এক ধরনের। সমপৃষ্ঠ বা সমাঙ্গ পৃষ্ঠ পাতার মধ্যে মেসোফিল শুধুমাত্র এক ধরনের, হয় পেলিসাইট পাওয়া যাবে, না হলে স্পঞ্জি পাওয়া যাবে, যে কোনো একটা পাওয়া যাবে। বুঝতে পারছো কথাটা? মেসোফিল কিন্তু দুই ধরনের হতে পারে, পেলিসাইট হতে পারে, স্পঞ্জি হতে পারে। দুই ধরনেরই পাওয়া যায় বিষমপৃষ্ঠ পাতায়, নামই হলো বিষম। সমাঙ্গ মানে সবগুলো কি ধরনের হবে? হয় স্পঞ্জি হবে, না হলে পেলিসাইট প্যারেনকাইমা দিয়ে তৈরি হবে। তো বলা হয় যে যখন সালোক সংশ্লেষণ করে তখন এই মেসোফিল টিস্যুগুলা কিন্তু মূলত ভূমিকা রাখে। মনে থাকবে জিনিসটা? আচ্ছা, পেলিসেট প্যারেনকাইমার কোষগুলা হলো একটু ঘন থাকে, আর স্পঞ্জি প্যারেনকাইমার কোষগুলা হলো মাঝখানে মাঝখানে ফাঁকা থাকে। স্পঞ্জি নাম হলো স্পঞ্জ, মানে চাপ দিলে সংকুচিত হওয়ার জায়গা আছে। তাহলে কোষের মাঝখানে মাঝখানে জায়গা থাকবে স্পঞ্জি প্যারেনকাইমা গুলাতে, আর পেলিসেট প্যারেনকাইমা গুলাতে জায়গা থাকে না, ঘন সন্নিবিষ্ট। কথা বোঝা গেছে? দুইটা কথা। আচ্ছা, না বুঝলে আবার ভিডিও গুলা দেখবে, ইনশাল্লাহ বুঝে যাবা। ভাস্কুলার টিস্যু তন্ত্র। ভাস্কুলার টিস্যু তন্ত্র হলো জাইলেম এবং ফ্লুয়েমের সমন্বয়ে গঠিত। জাইলেম এবং ফ্লুয়েমের সমন্বয়ে গঠিত এই দুইটাকে একসাথে বলা হচ্ছে ভাস্কুলার টিস্যু তন্ত্র। তো আমরা প্রথমে জাইলেমে চলে যাই। এই জাইলেমের মধ্যে কিছু অংশ থাকে। জাইলেমের কিছু অংশ থাকে না, ট্রাকিট, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এগুলো বিভিন্ন ধরনের ভাগ। তো জাইলেম টিস্যুর উপাদান কয়টা? চারটা। সেই চারটা উপাদান কি কি একটু লিখে ফেলি আমরা। তোমরা কি টায়ার্ড? অনেক ক্লাস হচ্ছে, এগুলো আসলে চ্যাপ্টার গুলাতে বুঝাইতে গেলে অনেক সময় লাগে। তোমরা যারা অন্যান্য কোচিং এ ক্লাস করতেছো তারা নিশ্চয়ই বুঝতেছো যে অনেক বেশি গ্যাপ তারা দিয়ে দেয়। আমি যদি ভুল না করি, আমি সেই গ্যাপ গুলা ফিল আপ করার ট্রাই করতেছি, ঠিক আছে? অন্যান্য যারা কোচিং এ ক্লাস করো তাদের কাছে কতটুকু মনে হয় তারা এফোর্ট দেয়? সত্যি কথা বলবা, বানায় বলার কিছু নাই। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে আমি বলি, তোমরা অন্য কোচিং এ যেখানে করতেছো তারা শুধু বই দাগাই দিবে, ঠিক আছে? বই দাগাই কিন্তু তুমিও পড়তে পারতেছো, আমি কিন্তু তোমার বই দাগাই দিই না, ঠিক আছে? তো আমার মূল টার্গেট হলো ক্লাস নেওয়া। তো তোমাদের হলো খেয়াল থাকতে হবে ক্লাসগুলোতে প্রেজেন্ট থাকা, তারপর হলো তোমার ক্লাসগুলো বারবার দেখা, এটাই হলো তোমাদের মূল কাজ। আচ্ছা, তো তোমরা একটু চেষ্টা করবে আমার ক্লাসগুলোতে প্রেজেন্ট থাকার জন্য। সবাই সবার মতামত জানাচ্ছ, ওকে? আচ্ছা, ট্রাকিট, ভেসেল, জাইলেম ফাইবার আর জাইলেম প্যারেনকাইমা। এখন আসি আমাদের এই যে জাইলেম, এই জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এগুলো কিন্তু প্যারেনকাইমা জাতীয় কোষ। এগুলো কিন্তু কি জাতীয় কোষ?
প্যারেনকাইমা জাতীয় কোষ। আচ্ছা, ট্রাকিড ভেসেল জিনিসটা একটু খেয়াল করো। ট্রাকিড ট্রাকিড হলো, প্রথম কথা হলো এটা মৃত কোষ দিয়ে গঠিত। পরীক্ষায় এই ট্রাকিড এবং ট্রাকিয়ার মধ্যে অনেকেই ঝামেলা লাগাই দেয়, যে মনে করে ট্রাকিড মানে মনে হয় ট্রাকিয়া, ট্রাকিড মানে হলো ট্রাকিয়া। এই ট্রাকিড মানেই ট্রাকিয়া, এটা কখনোই মনে করা যাবে না। ট্রাকিয়া হলো ভেসেলের আরেক নাম। পরীক্ষায় এটা কখনোই ভুল করা যাবে না। দেখবা একটা ব্র্যাকেটের মধ্যে এটা দিয়ে রাখছে, বই খুললেই দেখবা, ঠিক আছে? আচ্ছা, এখানের মধ্যে এই চারটার মধ্যে একটা অংশ আমি ব্লু কালার করতেছি, খেয়াল করো। এটা হলো সজীব কোষ। এটা হলো কি? সজীব কোষ। জাইলেম টিস্যুর সজীব উপাদান কোনটা? সেটা হলো জাইলেম প্যারেনকাইমা। এখন দেখো, এই ভেসেল যেটা আছে বা ট্রাকিয়া যেটা, সেটা হলো নগ্নবীজী উদ্ভিদ এবং ফার্নবর্গীয় উদ্ভিদ যারা আছে তাদের থাকে না। তাহলে কাদের কাদের থাকতেছে না? নগ্নবীজী উদ্ভিদে থাকে না, এবং ফার্ন জাতীয় যে উদ্ভিদগুলা তাদের মধ্যে থাকে না। তবে একটা নগ্নবীজি আছে যেটাতে থাকে, সেই নগ্নবীজির নাম কি? নিটাম। এটা হলো ব্যতিক্রম। নিটামটাতে হলো নগ্নবীজি হওয়া সত্ত্বেও এটাতে কিন্তু ভেসেল থাকে। এখন দেখো, আবৃতবীজী উদ্ভিদ, এগুলো তো নগ্নবীজি গেছে। আবৃতবীজী উদ্ভিদে তো সবই থাকার কথা। আবৃতবীজী উদ্ভিদ হওয়ার সত্ত্বেও তিনটা উদ্ভিদ আছে যাদের হলো ভেসেল থাকে না। এগুলা কি কি? উইন্টার মনে রাখবা, পুরা নাম মনে রাখার দরকার নেই। উইন্টার এসিএ, এটা মনে রাখার দরকার নেই। উইন্টার মনে রাখবা। টেট্রা মনে রাখবা, টেট্রাসেন্ট্রিসিএ, তুমি টেট্রা মনে রাখবা শুধু। ট্রকোডেন্ড্রিসিএ, তুমি শুধু ট্রকো মনে রাখবা। তো এগুলার প্রথম যারা হলো এতটুকু মনে রাখবা না, তারা ডব্লিউটিটি মনে রাখবা। এই ডব্লিউটিটি যে উদ্ভিদগুলা, সেগুলো হলো আবৃতবীজী উদ্ভিদ হওয়া সত্ত্বেও এগুলাতে কিন্তু কি নাই? ভেসেল নাই। তাহলে ভেসেল যেগুলো আছে এগুলো হলো গর্তযুক্ত হয়। ভেসেল যেগুলা ট্রাকিত্ব মৃত কোষ দিয়ে গঠিত, আর ভেসেল যেটা সেটা হলো গর্তযুক্ত হয়। গর্তটা তোমার ছোট হতে পারে, আবার বড় হতে পারে। গর্ত যদি ছোট হয়, সরু গর্তযুক্ত হয়, তখন সেগুলাকে বলা হয় প্রোটোজাইলেম। সরু গর্তযুক্ত হলে সেটাকে বলা হয় কি? প্রোটোজাইলেম। আচ্ছা, আর বড় গর্তযুক্ত হলে সেটাকে বলা হয় কি? মেটাজাইলেম। তাহলে এই দুইটা ভাগে বিভক্ত, প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম। আচ্ছা, এখন আসি আমরা প্রোটোজাইলেম এবং মেটাজাইলেমের ক্ষেত্রে। এগুলোর কিন্তু অবস্থানের উপর ভিত্তি করে আমরা ভাস্কুলার বান্ডেলের কতগুলা ক্লাসিফিকেশন করে থাকি। যেমন দেখো, প্রোটোজাইলেম কেন্দ্রে আর মেটাজাইলেম পরিধির দিকে। প্রোটোজাইলেম কোথায় আছে? কেন্দ্রে আছে। আর মেটাজাইলেম কোথায় আছে? পরিধির দিকে আছে। তখন সেটাকে বলা হয়, প্রোটোজাইলেম যদি কেন্দ্রে থাকে সেটাকে বলা হয় কি? অ্যান্ডার্ক। প্রোটোজাইলেম যদি কেন্দ্রে থাকে সেটাকে বলা হয় কি? অ্যান্ডার্ক। এখন প্রোটোজাইলেম যদি পরিধির দিকে থাকে আর মেটাজাইলেম যদি কেন্দ্রের দিকে থাকে, তখন সেটাকে বলা হয় এক্সার্ক। আর যদি প্রোটোজাইলেম মেটাজাইলেম দুইটাই পরিধির দিকে থাকে এবং দুইটাই যদি আবার কেন্দ্রেও থাকে, তখন সেটাকে বলা হয় মেজার্ক। তাহলে তিনটা ভাগে ভাগ করলাম। অ্যান্ডার্ক, দেখো অ্যান্ডার্ক মানে, অ্যান্ডার্ক কোথায় পাওয়া যায়? এটাকে আমরা একটু উল্টা দিক থেকে লিখে আসলে হয়। কটা বসাইলাম, আকারটা দিলাম। দেখো, অ্যান্ডার্ককে পিছন থেকে পড়ে আসলে হয়ে যাচ্ছে কাণ্ড। তাহলে অ্যান্ডার্ক পাওয়া যায় কোথায় বলতো? অ্যান্ডার্ক পাওয়া যায় কোথায়? কাণ্ডে। অ্যান্ডার্ক যদি কাণ্ডে পাওয়া যায় তাহলে তো একদম সহজ। এক্সার্ক কোথায় পাওয়া যাবে বলতো? মূলে। তাহলে কাণ্ড আর মূল বাদ গেলে আর বাকি আছে গুরুত্বপূর্ণ জিনিস উদ্ভিদের, সেটা হলো কি? পাতা। তাহলে মেজার পাওয়া যায় কোথায়? পাতায়। বুঝা গেছে জিনিসটা? তাহলে মূল কোনটা, কাণ্ড কোনটা, কোনটা পাতা, এটা হলো তাদের প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম দেখেই বুঝতে পারবো। এখন আসি আমরা ফ্লোয়েম টিস্যু। ফ্লোয়েম টিস্যুকে কি কি ভাগে ভাগ করা যায়? সিপনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। সিপনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার, এই চার প্রকারের কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত। ঠিক আছে? তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যারা অন্যান্য কোচিং সেন্টারে পড়তেছো, ক্লাস মিলাইতে পারতেছো না,
তারপর হলো পড়া শেষ করতে পারতেছো না, তারা একটু আমার সাথে আলাদা করে কথা বলে নিবা, তোমাদেরকে কোনো রূপ সাজেশন দেওয়া আছে কিভাবে কি করা যায়, একটু যদি পারি হেল্প করে দিব, ঠিক আছে। ফ্লোয়েম টিস্যু, অনেকেই আগে ভর্তি হয়ে গেছো কিন্তু ক্লাস করতে হচ্ছে এরকম আছো অনেকেই, তো তাদেরকে কিভাবে সাহায্য করা যায় সে ব্যাপারে আমি অবশ্যই সাহায্য করব, চিন্তা করিও না। তাহলে সিগনল, সঙ্গীত কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার, এই যে চারটা ভাগ, এটা হলো ফ্লোয়েম প্যারেনকাইমার, দেখো এটা হলো ফ্লোয়েম টিস্যুর চারটা ক্লাসিফিকেশন। এই চার প্রকারের কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত। প্রথম কথা হলো পরিণত সিপনল, যেটা এটাতে কোনো নিউক্লিয়াস থাকে না। পরিণত সিপনল যেটা, এটাতে নিউক্লিয়াস থাকে না, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গী কোষ, একটাতে নিউক্লিয়াস থাকে না, আরেকটা নিউক্লিয়াস হলো আকারে বড়। সঙ্গী কোষের নিউক্লিয়াস আকারে বড়। এখন দেখো নগ্নবীজী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যু যেটা, নগ্নবীজী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে কিন্তু সঙ্গী কোষ থাকে না। কোথায় থাকে না? নগ্নবীজী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। সেকেন্ডারি ফ্লোয়েমকে কি বলা হয়? সেকেন্ডারি ফ্লোয়েমকে বলা হয় বাস্ট ফাইবার। সেকেন্ডারি ফ্লোয়েমকে কি বলা হয়? বাস্ট ফাইবার বলা হয়, ঠিক আছে। এই বাস্ট ফাইবারের উদাহরণ কি? বাস্ট ফাইবারের উদাহরণ হলো পাঠের আঁশ। পাঠের আঁশ হলো কি? বাস্ট ফাইবারের উদাহরণ। এখন আসি আমরা এই টিস্যুগুলা, জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর মূল কাজ কি? এগুলো হলো পানি, খনিজ লবণ, এগুলো পরিবহন করা। তার মানে কি এগুলো পরিবহন টিস্যু। এই পরিবহন টিস্যুকে অবস্থানের ভিত্তিতে বা ব্যাসার্ধের ভিত্তিতে কিছু বান্ডেল তৈরি করে। এই বান্ডেল গুলাকে বলা হয় ভাস্কুলার বান্ডেল। তাহলে এবার চলে যায় যে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর অবস্থানের উপর ভিত্তিতে ভাস্কুলার বান্ডেলকে কি কি ভাগে ভাগ করা হয়। ভাস্কুলার বান্ডেলকে তিনটা ভাগে ভাগ করা হয়। কি কি? সংযুক্ত ভাস্কুলার বান্ডেল, ওরিও ভাস্কুলার বান্ডেল, ইংলিশে বলা হয় রেডিয়াল, আর হলো কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল, যেটাকে বলা হয় কনসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল, ঠিক আছে। তিনটা ভাগে ভাগ করা হয়। প্রথমে আসি সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। সংযুক্ত ভাস্কুলার বান্ডেলকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয়। তাহলে প্রথমে চলে যায় সেই ক্লাসিফিকেশনে, সমপার্শ্বীয়, আরেকটা হলো সমদ্বিপার্শ্বীয়। প্রথমে চলে আসি সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয়, এই দুইটার মধ্যে। সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল যেটা, সমপার্শ্বীয় নামে বোঝা যাচ্ছে একই পাশে না, আর সমদ্বিপার্শ্বীয়, দ্বি শব্দটা বোঝা যাচ্ছে দুই পাশে, নাকি বোঝা যাচ্ছে না? শব্দের মধ্যে বোঝা যাচ্ছে না এই দ্বি শব্দ দিয়ে? তাহলে যদি বলা হয় একই ব্যাসার্ধের একই পাশে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু অবস্থান করে, তখন তাকে আমরা বলবো একই পাশে। কিন্তু একই পাশে যদি জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু অবস্থান করে, তখন তাকে বলতেছি সমপার্শ্বীয়। একই ব্যাসার্ধের উভয় পাশে যদি বা পাশাপাশি যদি বা দুই পাশে যদি জাইলেম ফ্লোয়েম থাকে, তখন সেটাকে বলা হচ্ছে কি? সমদ্বিপার্শ্বীয়, ঠিক আছে। উভয় পাশে শব্দটা থাকলে সমদ্বিপার্শ্বীয়, উভয় পাশে না থাকলে হলো সমপার্শ্বীয়, অর্থাৎ একই পাশে থাকলে সমপার্শ্বীয়। এটা আবার কি? ধরো এটা হলো জাইলেম, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এটা হলো জাইলেম আর এটা হলো ফ্লোয়েম। এই জাইলেম এবং ফ্লোয়েম যদি ধরো একই ব্যাসার্ধের একই পাশে আছে, তখন সেটা হলো সমপার্শ্বীয়। একই ব্যাসার্ধের উভয় পাশে যদি জাইলেম এবং ফ্লোয়েম থাকে, তখন সেটাকে বলা হয় সমদ্বিপার্শ্বীয়। দুই পাশে যদি থাকে, আর একই পাশে থাকলে সেটা হলো সমপার্শ্বীয়। এই সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেলকে দুই ভাগে ভাগ করা হয়। সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেলকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে, মুক্ত এবং বদ্ধ। তাহলে মুক্ত এবং বদ্ধ মানে কি একটু খেয়াল করো। ধরো একই পাশে এটা হলো জাইলেম আর এটা হলো ফ্লোয়েম। এই জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে যদি কানেক্টেড থাকে, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কানেকশনটা তৈরি করে ক্যাম্বিয়াম টিস্যু। জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে যদি ক্যাম্বিয়াম টিস্যু থাকে, তখন সেটাকে বলা হয় মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে যদি কি থাকে? ক্যাম্বিয়াম থাকে, তখন সেটাকে বলা হয় মুক্ত সমপার্শ্বীয়। তার মানে কি? যদি ক্যাম্বিয়াম না থাকে, ক্যাম্বিয়াম যদি না থাকে, তাহলে সেটা হলো কি? বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। তাহলে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল কোথায় পাওয়া যায় আর
বদ্ধ কোথায় পাওয়া যায় সেটা আমাদের জানতে হবে। মুক্ত পাওয়া যায় দ্বিবীজপত্রী এবং নগ্নবীজী উদ্ভিদের কাণ্ডে। কোথায়? কাণ্ডে। দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে শুধু কুমড়া উদ্ভিদটা বাদ। মনে থাকবে, দ্বিবীজপত্রী এবং নগ্নবীজের কাণ্ডে, দ্বিবীজপত্রীর মধ্যে শুধু কুমড়াটা বাদ। এগুলার কাণ্ডে পাওয়া যায় মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। যেহেতু দ্বিবীজ আর নগ্নবীজি চলে আসলো, বাকি আছে একবীজপত্রী। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পাওয়া যায় একবীজপত্রী না, এটা হলো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে হলো সমদ্বিপার্শ্বীয়। বদ্ধটা পাওয়া যায় হলো তোমার শুধুমাত্র হলো বদ্ধটা তো না, বদ্ধটা পাওয়া যায়, ঠিক আছে সরি, বদ্ধটাই পাওয়া যায় একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, মাথা থেকে ছুটে গেছে। একবীজপত্রীর কাণ্ডে হলো পাওয়া যায় বদ্ধ ভাস্কুলার বান্ডেল, সমদ্বিপার্শ্বীয়টা আলাদা। তো একবীজপত্রীর কাণ্ডে পাওয়া যায় কি, সেটা হলো বদ্ধ সমপার্শ্বীয়। আর দ্বিবীজ এবং নগ্নবীজী উদ্ভিদের কাণ্ডে পাওয়া যায় সেটা হলো মুক্ত সমপার্শ্বীয়। তাহলে সমদ্বিপার্শ্বীয় কোথায় পাওয়া যায়? সমদ্বিপার্শ্বীয় কোথায় পাওয়া যায় সেটা হলো লাউ, কুমড়া, এখানে যেটা বাদ দিছিলাম কুমড়া এবং লাউ, ঠিক আছে, আর হলো শসা, এগুলাতে তোমার কি পাওয়া যায়? সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেলের কোনো ক্লাসিফিকেশন নাই। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেলে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে সবসময় ক্যাম্বিয়াম থাকবে, অর্থাৎ সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল সবসময় কি ধরনের ভাস্কুলার বান্ডেল হবে? মুক্ত ভাস্কুলার বান্ডেল। তাহলে সমদ্বিপার্শ্বীয়তে মুক্ত বা বদ্ধ বলতে কিছু নাই, সবসময় হলো মুক্ত, ঠিক আছে, সবসময় ক্যাম্বিয়াম থাকবে। এখন আসি অরীয় ভাস্কুলার বান্ডেল। অরীয় ভাস্কুলার বান্ডেল কি? ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের জাইলেম এবং ফ্লোয়েম, ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের জাইলেম এবং ফ্লোয়েম যদি সজ্জিত থাকে তখন সেটাকে বলা হয় অরীয় ভাস্কুলার বান্ডেল। এই অরীয় ভাস্কুলার বান্ডেল হলো পুষ্পক উদ্ভিদের মূলে পাওয়া যায়। ভালো করে খেয়াল করো, কোথায় পাওয়া যাচ্ছে? মূলে। এবং মূলগুলা কোন উদ্ভিদের? সেটা হলো পুষ্পক উদ্ভিদের। পুষ্পক উদ্ভিদের মূলে হলো অরীয় ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়। এখন মূল হলো একবীজপত্রী হতে পারে, দ্বিবীজপত্রী হতে পারে, একবীজপত্রী হতে পারে, দ্বিবীজপত্রী হতে পারে। তাহলে একবীজপত্রীর মূলে এবং দ্বিবীজপত্রীর মূলে, এখানে দেখো আমি যে ছবি আঁকছি, এখানে 1 2 3 4 5 6 6টা আঁকছি। যদি এরকম 6টা থাকে বা 6 এর বেশি থাকে, ঠিক আছে, 6টা বা আরেকটা দিয়ে দিই, 6 এর যদি বেশি থাকে তখন সেটা হলো একবীজপত্রীর মূল। 6 এর বেশি থাকলে সেটা হলো একবীজপত্রীর মূলে অরীয় ভাস্কুলার বান্ডেল কত? 6 এর অধিক। 6 এর কম, 6 এর কম, 6 এর কম হলে সেটা হলো দ্বিবীজপত্রীর মূল। দ্বিবীজপত্রীর মূলে 6 এর কম, বইয়ে দিয়ে আছে 5 এর কম। তো তুমি 5 বা 5 এর কম, এটা মূলত 2 থেকে 4টা, 2 থেকে 4টা এরকম পাওয়া যায়। তবে 5 6 পাওয়া যেতে পারে, 5 6 পাওয়া গেলে এগুলোকে দ্বিবীজপত্রীর মূলই ধরা হবে। এখন আসছি কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল। কেন্দ্রিক শব্দ দিয়ে বোঝাচ্ছে কেন্দ্র। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল লাস্ট ক্লাসিফিকেশন। কেন্দ্রিক মানে হয় জাইলেম কেন্দ্রে থাকবে অথবা ফ্লোয়েম কেন্দ্রে থাকবে। জাইলেম কেন্দ্রে এবং চারিদিকে ফ্লোয়েম, একটা হলো ফ্লোয়েম কেন্দ্রে, চারিদিকে হলো জাইলেম, দুইটা ক্লাসিফিকেশন হতে পারে। জাইলেম যখন কেন্দ্রে থাকে তখন সেটাকে বলা হয় জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল, আর যখন ফ্লোয়েম কেন্দ্রে থাকে তখন সেটাকে বলা হয় ফ্লোয়েম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল। জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেলের আরেকটা নাম হলো হেড্রোসেন্ট্রিক, হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল। এই হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল পাওয়া যায় কোথায়? মূলত টেরিস জাতীয় উদ্ভিদ, টেরিস, এগুলো হলো ফার্ন জাতীয় উদ্ভিদ, টেরিস, তারপর হলো লাইকোপোডিয়াম এবং সেলাজিনেলা। এই তিনটা উদ্ভিদে হলো মূলত জাইলেম বা হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়। এখান থেকে পি নাও, এখান থেকে এল নাও, এখান থেকে এস নাও। তো পিএলএস, প্লিজ প্লিজ হলো কি শর্ট ফর্ম মনে রাখবা, এটা হলো কি জাইলেম বা হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়, ঠিক আছে। এখানে হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল গুলা বা ল্যাপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেলের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম থাকে না। তাহলে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেলে যেহেতু কোনো ক্যাম্বিয়াম থাকে না, কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল কি মুক্ত না বদ্ধ? অবশ্যই বদ্ধ, কারণ কি ভাস্কুলার বান্ডেল নাই। আচ্ছা, ফ্লোয়েম, ফ্লোয়েমকে বলা হয় কি ল্যাপ্টোসেন্ট্রিক। ফ্লোয়েম কেন্দ্রিক হলে সেটাকে বলা হয় কি ল্যাপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল। ল্যাপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল পাওয়া যায় কোথায়? গ্রাসিয়ানা, ইয়ক্কা, এগুলোতে হলো
ফ্লোয়েম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়। মনে থাকবে? আচ্ছা, এবার আসি আমরা বইয়ের মধ্যে দেখবা একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের এগুলা কিছু মূলের বৈশিষ্ট্য, কাণ্ডের বৈশিষ্ট্য বইয়ের লাস্টের দিকে দেখো আছে, তাই না? এই জিনিসগুলা আমাদের একটু সুন্দর করে শিখতে হবে। প্রথমে দেখো আমি একবীজপত্রী উদ্ভিদ মূলের বৈশিষ্ট্য এবং একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের বৈশিষ্ট্যটা একসাথে পড়াবো। একবীজপত্রী মূলের বৈশিষ্ট্য এবং একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের বৈশিষ্ট্য। ঠিক আছে? পেজ কত এটা আমাকে জিজ্ঞেস করতে হয়? বই খুল না, বোকা নাকি তোরা? দেখ, মূলের মধ্যে অর্ধতক, মূলের মধ্যে কি থাকে না? প্রথম কথা হলো মূলের মধ্যে কি থাকে না? অর্ধতক থাকে না। কাণ্ডের মধ্যে কি থাকে? কাণ্ডের মধ্যে অর্ধতক থাকে নাকি থাকে না? কাণ্ডের মধ্যে অর্ধতক থাকে। তাহলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অর্ধতক থাকবে এবং এই অর্ধতকটা কয় স্তরের হয়? একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে যে অর্ধতক সেটা কয় স্তরের হয়? সেটা 3 স্তরের পর্যন্ত হতে পারে। কয় স্তর পর্যন্ত হতে পারে? 3 স্তর পর্যন্ত হতে পারে এবং এটা স্ক্লেরেনকাইমার টিস্যু দিয়ে তৈরি। কোন টিস্যু দিয়ে তৈরি? স্ক্লেরেনকাইমার টিস্যু দিয়ে তৈরি। আচ্ছা, এখন আসি মূলরোম কি আছে নাকি নাই? মূলরোম আছে, তাই না? কিন্তু কি নাই? কাণ্ডরোম নাই। পড়াইছিলাম না রোম? কাণ্ডরোম নাই কিন্তু মূলরোম আছে। এবার দেখো কিউটিকল। কার কিউটিকল থাকে, কার কিউটিকল থাকে না? মনে রাখবা একবীজপত্রী উদ্ভিদ মূলে কিউটিকল থাকে না। পরিচক্র, পরিচক্রটা গুরুত্বপূর্ণ। পরিচক্র এক সারি কোষ দিয়ে তৈরি। একবীজপত্রী উদ্ভিদ মূলের পরিচক্র কয় সারি কোষ দিয়ে তৈরি? এক সারি কোষ দিয়ে তৈরি। আগে মূলের বৈশিষ্ট্যগুলো লিখে ফেলি, তাহলে 3টা বৈশিষ্ট্য গেল গা। ভাস্কুলার বান্ডেল, একবীজপত্রী উদ্ভিদ মূলের ভাস্কুলার বান্ডেল কি? অরীয় নাকি কেন্দ্রিক নাকি কি? মূলের ভাস্কুলার বান্ডেল কি? অরীয়। কোনো কথা নাই, মূলের ভাস্কুলার বান্ডেল অরীয়। আচ্ছা, এটা কি এক্সার্ক নাকি অ্যান্ডার্ক? মূলের ভাস্কুলার বান্ডেল আরেকটা ক্লাসিফিকেশন যদি বলি, এক্সার্ক নাকি অ্যান্ডার্ক? অবশ্যই এক্সার্ক, তাই না? আচ্ছা, সাবাস। একবীজপত্রী কাণ্ড, একবীজপত্রী কাণ্ডের ভাস্কুলার বান্ডেল কি ধরনের? কি ধরনের? সংযুক্ত না? সংযুক্তর মধ্যে আবার কি ধরনের? সমপার্শ্বীয়। সংযুক্তর মধ্যে আবার কি ধরনের? সমপার্শ্বীয়। সমপার্শ্বীয়ের মধ্যে বদ্ধ নাকি মুক্ত? সমপার্শ্বীয়ের মধ্যে এটা কি? বদ্ধ, ঠিক না? যেটা আমার ব্ল্যাঙ্ক হয়ে গেছিল একটু আগে। এরপরে দেখো ভাস্কুলার বান্ডেল কি ধরনের? এক্সার্ক নাকি অ্যান্ডার্ক? কাণ্ড, কাণ্ড, কাণ্ড হলে কি? ভাস্কুলার বান্ডেল কোন ধরনের? অ্যান্ডার্ক, তাই না? ভাস্কুলার বান্ডেল কোন ধরনের? অ্যান্ডার্ক। আচ্ছা, এবার দেখো একবীজপত্রী কাণ্ডের মধ্যে স্পেশালি যে জিনিসটা শিখতে হবে, একবীজপত্রী কাণ্ডের জাইলেমটা কি আকৃতির? জাইলেমটা হলো ওয়াই বা ভি আকৃতির। এই ওয়াই বা ভি আকৃতির হতে গিয়ে একটা গহ্বর সৃষ্টি হয় প্রোটোজাইলেমের নিচে। এই প্রোটোজাইলেমের নিচের গহ্বরকে বলা হয় লাইসিজেনাস গহ্বর। এখন একটা কথা, যে ফ্লোয়েম একবীজপত্রী যে উদ্ভিদের কাণ্ড যেটার কথা বলি আমরা, সেটার ফ্লোয়েমে কিন্তু কোনো ফ্লোয়েম টিস্যুর যে গুচ্ছ আছে সেখানে কিন্তু সিপনল সঙ্গী কোষ আছে, কিন্তু কোনো ধরনের ফ্লোয়েম প্যারেনকাইমা নাই। কি বললাম? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কোনো ফ্লোয়েম প্যারেনকাইমা নাই। এটা লিখি নাই, মনে রাখবা, ফ্লোয়েম প্যারেনকাইমা নাই। মনে থাকবে? আচ্ছা, তাহলে এগুলো গেল মূল এবং কাণ্ডের মধ্যে পার্থক্য। বইয়ের শেষের দিকে দেখবা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, একবীজপত্রী উদ্ভিদ মূলের মধ্যে পার্থক্য, মূল এবং কাণ্ডের মধ্যে পার্থক্য, দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ড এবং একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের মধ্যে পার্থক্য। এই 3টা পার্থক্য 100% পড়বা। যদি আমি সবকিছু পড়াই দিছি, একবার দেখলে দেখবা যে আমি যা যা বলছি এটার সাথে রিলেট করতে পারলে একদম ইজি, একদম ইজি। তুমি যা শুধু একটা পার্থক্য খুঁজে বের করে দেখবা যে এগুলা তোমার আগে পড়া হয়েছে কিনা, 100% দেখবা আগে পড়ে ফেলছো। বুঝতে পারছো? লাইসিজেনাস গহ্বর রাফি।